স্বাগতম সবাইকে। আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে সেট অফ ফাংশন, জটিল সংখ্যা এবং বহুপদীর উপরে। আগেই খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার যে এই তিনটা চ্যাপ্টারের মধ্যে সবগুলোই সমান ইম্পর্টেন্ট না দুইটার জন্য। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বহুপদী, এবং তারপরে জটিল সংখ্যা, আর তারপরে সেট অফ ফাংশন। আমরা উল্টা ক্রমে শুরু করব, অর্থাৎ প্রথমে আমরা সেট অফ ফাংশন জিনিসটা দেখবো, তারপরে জটিল সংখ্যা, তারপরে বহুপদী। তো প্রথমে যাওয়া যাক সেট এবং ফাংশনে। সেট আর ফাংশন এটা অলরেডি ইন্টারমিডিয়েটে যারা পড়ে এসেছে তাদের কাছে অনেক পরিচিত, সেই ক্লাস 9-10 থেকেই সেট ফাংশন সম্পর্কে তারা আগে থেকেই জানে। কিন্তু এই সেট ফাংশনের ভেতরেও তাদেরকে আমরা এটা বোঝাতে চাই যে তুমি আসলে যতটুকু জানো সেই জানার ভিতরে ঘাটতি আছে, তোমাদেরকে আরো ভেতর থেকে জানতে হবে। আরো ভেতর থেকে জানতে গেলে কিছু প্রশ্ন দিয়ে তাদেরকে বোঝানো যেতে পারে যে আসলে তাদের কোন কোন জায়গায় দুর্বলতা আছে। যেমন তাদেরকে আমরা একটা ছোট্ট প্রশ্ন দিতে পারি প্রথমে সেট নিয়ে, যে ধরা যাক একটা সেট আছে এ, যে সেটটাকে আমি ডিফাইন করলাম এমন করে আর বার 1 2 3। আরেকটা সেট আমরা নিলাম, সেই সেট হচ্ছে বি, যেটাকে আমরা ডিফাইন করলাম এইভাবে যে আর বার 1 3 5 7। ওকে, এবারে আমি ওদেরকে বললাম যে এ ইউনিয়ন বি এই জিনিসটার ভ্যালু কত। এই অবস্থায় দেখা যাবে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এই সময় তারা বেশ ঘাবড়ে যাবে এবং খুবই অল্প কয়েকজন এই ধরনের উত্তর করতে পারে, কারণ তারা সরাসরি এইভাবে দেখে অভ্যস্ত না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা যে উত্তরটা দেবে সেই উত্তরটা আসলে এরকম দেয়, তারা 1 2 3 5 7 এরকম একটা উত্তর তারা দেওয়ার চেষ্টা করবে, যেটা আসলে ঠিক না। তো এই জায়গাটাতে তাদেরকে সেন্স করানো যায় যে আসলে তারা এই ইউনিয়ন ব্যাপারটা আসলে পুরোপুরি বুঝতে পারেনি। তো এই জন্যই এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করা যাক যে এ ইউনিয়ন বি এখানে আসলে কত হবে। ঠিক একইভাবে আমরা প্রশ্ন করতে পারি এ ইন্টারসেকশন বি কত হবে, এ বাদ বি কত হবে, এবং বি বাদ এ এটাই বা কত হবে। এই চারটা প্রশ্ন আমরা ওদেরকে করব, এবং তখন ওরা কি কি অ্যানসার দেওয়ার চেষ্টা করে সেই জিনিসগুলো আমরা মান করি। ওরা এ ইউনিয়ন বি এটা কিরকম ভাবে লিখবে, এ ইন্টারসেকশন বি কে হয়তো লিখবে এই দুটো ইন্টারসেকশন করে, কিন্তু যেটা একটাও ঠিক হবে না। তো আনসারটা আসলে কেমন হবে সেটা আমরা দেখি। এ ইউনিয়ন বি এটার আনসার আসলে এখানে হবে এরকম আর বার 1 3। জিনিসটাকে দ্য মডুলাস ল দিয়ে খুব সহজে ব্যাখ্যা করা যেতে পারে যে এই যে এ, এই এটাকে আসলে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এটা হচ্ছে আর মাইনাস পি। সাপোজ এই যে 1 2 3 এই অংশটাকে আমরা পি নাম দিলাম, তাহলে আমরা এই জিনিসটাকে পি প্রাইমও বলতে পারি আসলে। আর বি যেটা সেটা হচ্ছে আর বার কিউ। সাপোজ এই অংশটাকে আমরা কিউ নাম দিলাম, সো এটাকে বলতে পারি কিউ প্রাইম। তাহলে যখনই আমাদের কাছে এ ইউনিয়ন বি এর কথা বলা হচ্ছে তখন আমরা বলতে পারি এটা হচ্ছে পি প্রাইম ইউনিয়ন কিউ প্রাইম। দ্যাট মিন্স এটা হবে পি ইন্টারসেকশন কিউ হোল প্রাইম। তাহলে আমাদেরকে যেটা করতে হচ্ছে, যখন আমরা এটাকে ইউনিয়ন করতে যাচ্ছি তখন আসলে এই দুইটা ইন্টারসেকশন করে নিতে হচ্ছে আগে। তার মানে কি এই দুইটা যদি আমরা ইন্টারসেকশন করি সেটা পাওয়া যাবে কত, এই দুটো ইন্টারসেকশন করলে পাওয়া যাবে 1 এবং 3। তাহলে 1 এবং 3 বাদে বাকি যারা আছে তারা আমাদের আসলে আনসার, অর্থাৎ এই জিনিসটার আনসার হবে আর বাদ 1 3। এটা দেখলেও আসলে অধিকাংশ মানুষ বুঝতে পারবে না, তখন তাদেরকে আরেকটু দেখানো যাক যে আমরা এই জিনিসটাকে সংখ্যা রেখা দিয়ে খুব সহজে ফিল করতে পারি। এ এই সেটটাকে আমরা এখান থেকে খেয়াল করি, এটা হচ্ছে আর বাদ 1 2 3। এখন আর বলতে আমরা কি বুঝি, এইখানে যত সংখ্যা আছে পৃথিবীতে, পৃথিবীর সমস্ত সংখ্যাগুলোকে আমরা এই একটা লাইনের উপরে চিন্তা করতে পারি, এবং সেই লাইনের উপরে আমরা দেখতে পারি এই পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট, এর এই পাশে আছে 1, এদিকে 2, এদিকে 3, এদিকে 4, এমন করতে 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 এদিকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এদিকে -1 -2 -3 এমন করতে করতে এদিকে ইনফিনিটি পর্যন্ত। এই লাইনের উপরে সবাই তো আছে। এখন এই আর বার 1 2 3 এই জিনিসটাকে আমরা লিখতে পারি এইভাবে 1 2 এবং 3 এই দুটোকে গোলা গোলা দিয়ে রাখলাম, এই জায়গাগুলো ফাঁকা আছে, আর বাকি যত অংশ আছে এই সমস্ত অংশ আমার এই এ সেটের ভিতরে আছে। আচ্ছা, এটা কারেক্ট একটু বড় করি কারণ এর পরের যে সেটটা আমরা লিখব সেখানে আবার প্রয়োজন পড়বে। এবার আমরা বি সেটটার দিকে আবার তাকাই ভালো করে। বি সেটটাও একটা স্ট্রেট লাইন, আমাদের সংখ্যা রেখা। সেই সংখ্যা রেখা থেকে এখন যারা বাদ করবে তারা হচ্ছে 1 3 5 এবং 7। বাদ বাকি যারা আছে তারা সবাই বি এর ভিতরে আছে। এখন এ ইউনিয়ন বি এটা বলতে আমরা কি বুঝি? এ ইউনিয়ন বি বলতে বোঝায় যে এদের যে কোনো একটাতে যদি থাকে তাহলেই হবে। এই এ অথবা বি এদের যে কোনো একটাতেই যদি থাকে তাহলেই চলবে। এখন এ ইউনিয়ন বি এটা লক্ষ্য করা যাক, -3 এটা কি এ এবং বি কোনটা যে কোনো একটাতে আছে?
আমরা দেখতে পারি এটা দুইটার মধ্যেই আছে, -2 দুইটার মধ্যেই আছে, -1 দুইটার মধ্যেই আছে, এই 0 সেও দুইটার মধ্যেই আছে। সুতরাং এরা সবাই আমাদের A ইউনিয়ন B এর মধ্যে থাকবে। 1 কি থাকবে? এইবার একটা সমস্যা আছে, আমরা দেখতে পাচ্ছি 1 এটাতেও নেই, এটার মধ্যেও নেই। আচ্ছা 2 কি থাকবে? 2 থাকবে, কারণ হচ্ছে 2 এটার ভিতরে আছে। আমি বলছি যে কোনো একটাতে থাকলেই চলবে, এখানে নাই তো কি হইছে, এখানে তো আছে। 3 কিন্তু এই দুইটার একটার ভিতরেও নাই, সুতরাং আমরা 3 কেও রাখবো না। অর্থাৎ কারা কারা বাদ করছে, কারা কারা এই জায়গায় থাকার যোগ্য নয়, 1 না 3 না, আর কেউ কিরকম আছে, 4 দুই জায়গাতেই আছে, 5 আমরা দেখতে পারি যে কোনো একটাতে আছে, 7 যে কোনো একটার ভিতরে আছে। সুতরাং যারা এই যোগ্যতা অর্জন করতে পারে নাই তারা হলো 1 এবং 3, অর্থাৎ এই পুরো সংখ্যা রেখা থেকে আমরা বাদ দেব মাত্র দুইজন পাবলিককে, 1 এবং 3 হচ্ছে তারা। এখন এই ইন্টারসেকশন বি যদি বলা হয়, ইন্টারসেকশন বলতে আমরা কি বুঝি, যারা দুই জায়গাতেই আছে তারা। কারা কারা দুই জায়গাতেই আছে, -3 এরা দুই জায়গাতেই আছে, -2 এরা দুই জায়গাতেই আছে, -1 এরাও আছে, 0 এরাও আছে, 1 দুই জায়গাতে দূরে থাকে, কোন জায়গাতেই নেই। সো 1 বাদ। 2 কেও আমরা নিতে পারবো না, কারণ 2 যদিও এখানে আছে, এখানে নাই। আমি বলছি দুই জায়গাতেই থাকতে হবে, সুতরাং 1 কে নিতে পারবো না, 2 কে নিতে পারবো না, 3 তো কোনো জায়গায় নাই, 3 ও বাদ। 4 কে পারবো, কারণ 4 দুই জায়গাতেই আছে। 5 কে কি পারবো? 5 কে পারা যাবে না, কারণ 5 এখানে যদিও আছে, এখানে নাই। আমার কথা হচ্ছে দুই জায়গাতেই থাকতে হবে। 6 দুই জায়গাতেই আছে। 7 আমরা দেখতে পাচ্ছি 7 কেও নেওয়া যাবে না, কারণ 7 এখানে যদিও আছে, এখানে কিন্তু নাই। তার মানে 7 বাদ, 5 বাদ, 3 বাদ, 1 বাদ, 2 ও বাদ। তাহলে আমার এটার आंसर হবে আর বাদ 1 2 3 5 7। এখন a বাদ b যদি আমি বলি, তাহলে সেটা কি মিন করে? a বাদ b মিন করে যারা a তে আছে b তে নাই। a বাদ b মানে হচ্ছে a তে আছে b তে নাই। কারা কারা a তে আছে কিন্তু b তে নাই? আমি দেখতে পারি -3 এটা কি এই যোগ্যতা অর্জন করেছে? করে নাই, কারণ সে a তে আছে b তেও আছে। আমার কথা হচ্ছে a তে থাকবে কিন্তু b তে থাকবে না। এরকম যদি খেয়াল করা যায়, আমরা এখানে লক্ষ্য করি 1 a তেও নাই b তেও নাই, হবে না। 2 a তেই নাই, বাদ। 3 বাদ, কারণ 3 a তে নাই। 4 এর দিকে চিন্তা করি, 4 a তেও আছে b তেও আছে, হবে না। আমার এমন কাউকে দরকার যে a তে আছে কিন্তু b তে নাই। আমি 5 এর কথা চিন্তা করি, 5 a তে আছে কিন্তু 5 b তে নাই। ঠিক একই ভাবে 7 a তে আছে b তে নাই। তার মানে মাত্র দুইজনকে আমরা পেলাম যারা a তে আছে b তে নাই, তারা হচ্ছে 5 এবং 7। ঠিক একই ভাবে b বাদ a হবে যারা b তে আছে a তে নাই। এরকম পাবলিক তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে মাত্র একজনই আছে, সে হচ্ছে এই 2, যে b তে আছে কিন্তু a তে নাই। সো এই হলো আমাদের आंसर। এবারে সেটের মধ্যে খুব কমন একটা জিনিস যেটা ওরা খুব ছোটবেলা থেকে জেনে আসছে, সেই জিনিসটাকে একটু ব্যাখ্যা করা যায়। n of a union b union c, এর ফর্মুলা আমরা জানি, এটা হচ্ছে n of a plus n of b plus n of c minus n of a intersection b minus n of b intersection c minus n of c intersection a plus n of a intersection b intersection c। এই ফর্মুলাটা আসলে কি মিন করে সেই জিনিসটা আমরা দেখতে চাই। যদি এই জিনিসটা বোঝা যায় তাহলে অনেক বেশি সুন্দর লাগে। এই ফর্মুলাটা মুখস্থ করে রাখতে হয় না, এটা ফিল করা যায়। তো আমরা সেই জিনিসটা একটু দেখব যে n of a union b union c এই ফর্মুলাটা আসলে কি বোঝায়। তো তার জন্য আমরা যেটা দেখতে চাই যে মনে করি যে একটা ক্লাসে কেউ আছে যারা ভালো অ্যাথলেটিক্স পারে, কেউ আছে যারা ভালো ব্যাডমিন্টন খেলতে পারে, আর কেউ আছে যারা ভালো ক্রিকেট খেলতে পারে। যারা ভালো অ্যাথলেটিক্স খেলতে পারে তাদেরকে আমি বললাম A সেট, যারা ভালো ব্যাডমিন্টন খেলতে পারে তারা B, যারা ভালো ক্রিকেট খেলতে পারে তারা সি। তো ক্লাসের টিচার এসে ডাক দিলেন, এই তারা এই অ্যাথলেটিক্স ভালো খেলতে পারিস তারা এদিকে আয়। তারা এসে গোল্লার মধ্যে দাঁড়া, তিনি একটা গোল্লা এঁকে দিলেন, এই গোল্লার নাম দেওয়া হলো এ। স্যার বললেন যারা যারা ভালো ব্যাডমিন্টন খেলতে পারিস তারা এই গোল্লার মধ্যে এসে দাঁড়া, এই গোল্লার নাম দিলাম বি। আর তিনি বললেন যারা ভালো ক্রিকেট খেলতে পারিস তারা এখানে এসে দাঁড়া, এই গোল্লার নাম দিলাম সি। তো এখন কেন আমরা এই এক একটা গোল্লাকে একটার সাথে আরেকটা ইন্টারসেক্ট করে দিলাম, এটা বুঝতে পারছি। এটা করে দিলাম এই কারণে যে এমন লোক থাকতেই পারে যারা অ্যাথলেটিক্সও ভালো খেলতে পারে, ব্যাডমিন্টনও খেলতে পারে। এমন লোকও থাকতে পারে যারা অ্যাথলেটিক্সও খেলে, ব্যাডমিন্টনও খেলে, ক্রিকেটও খেলে। তো তারা কোন জায়গায় থাকবে? তারা থাকবে এইরকম জায়গাটায়, অর্থাৎ তিনটা গোল্লার মাঝখানে তারা থাকবে। তো এই অবস্থায়
আমি যদি প্রশ্ন করি যে এই এলাকায় মোট কয়জন লোক আছে, আমার প্রশ্ন হচ্ছে এখানে মোট কতজন আছে, তা আমি কি একজন লোককে দুইবার গুনবো? কখনোই না। আমি তো কাউকে দুইবার গুনবো না যে ওকে তুই ব্যাডমিন্টন খেলিস, ক্রিকেটও খেলিস, তাই তোকে দুইবার গুনলাম। ওকে তুই ব্যাডমিন্টন, ক্রিকেট, অ্যাথলেটিক্স তিনটাই পারিস, তোকে তিনবার গুনলাম, এরকম তো না। আমি মোট সবাইকে গুনতে চাই। তো আমি কিভাবে সবাইকে গুনতে পারি একবার করে, সেই ফর্মুলাটাই আমরা এখানে লেখার চেষ্টা করছি। n of a ইউনিয়ন b ইউনিয়ন c মানে হচ্ছে এখানে মোট কয়জন লোক আছে। তো সেটা গোনার জন্য আমি কিভাবে গুনলাম সেটা খেয়াল করি। আমি প্রথমে বললাম যে ওকে যারা এই গোলার মধ্যে আছিস তারা, এটা হলো n of a, এই গোলার মধ্যে যারা আছে। এরপর বললাম যারা এই বড় গোলাতে আছিস তারা সবাই আয়, আসলো n of b। এরপর বললাম যারা এই গোলার মধ্যে আছিস তারা আয়, আসলো c। কিন্তু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা কি হয়েছে? যখন এই গোলার মধ্যে লোকজনকে ডাক দিলাম আর এই গোলার মধ্যে লোকজনকে ডাক দিলাম, অলরেডি এরা কিন্তু দুইবার কাউন্ট হয়ে গেছে। এদেরকে আগেও একবার ডাকছি, পরে আরেকবার ডাকছি, তো দুইবার কাউন্ট হয়ে গেল। তাহলে আমরা ভালো করে খেয়াল করি যে আসলে কোন অঞ্চলের মানুষকে কতবার কাউন্ট করা হয়েছে। এই জায়গায় যারা ছিল তাদেরকে আসলে দুইবার কাউন্ট করা হয়েছে, একবার এই পুরোটার মধ্যে, একবার এইটার মধ্যে। এদেরকে গোনা হয়েছে দুইবার। যারা এইটুকু এলাকার মধ্যে ছিল তাদেরকেও দুইবার গোনা হয়েছে, একবার এই অ্যাথলেটিক্সদের মধ্যে, একবার এই ক্রিকেটদের মধ্যে। এদেরকে গোনা হয়েছে দুইবার। যারা এই এলাকায় ছিল তাদেরকেও গোনা হয়েছে দুইবার। এই ব্যাডমিন্টন যারা খেলে তাদের মাঝখানেও এদের গোনা হয়েছে, আবার ক্রিকেটদের মাঝখানেও। আর এই যে একটুকুর মাঝখানে যারা ছিল তাদেরকে গোনা হয়েছে তিনবার। প্রথমে একবারে যখন পুরোটা গোনা হয়েছে তখনও গোনা হয়েছে, যখন ব্যাডমিন্টনটা গোনা হয়েছে তখনও, আবার যখন ক্রিকেট ছিল তখনও। অর্থাৎ এদেরকে গোনা হয়েছে তিনবার, আর এরা একবার করে এদেরকে গোনা হয়েছে। কিন্তু আমার গোনার কথা ছিল কতবার করে? একবার করে। তাহলে আমাদেরকে অবশ্যই এদেরকে বাদ দিতে হবে। এবার আমরা বাদ দেওয়ার চেষ্টা করি। কিভাবে? এবার আমরা বাদ দিলাম n of a ইন্টারসেকশন b। a ইন্টারসেকশন b মানে কি? যে যারা অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন খেলে তারা। তো অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টন খেলে কারা? এই অঞ্চলের লোকজন, যারা এই যে মাছের মতো অংশটাতে আছে তারা অ্যাথলেটিক্সও খেলে, ব্যাডমিন্টন খেলে। এদেরকে আমি যখন একবার বাদ দিলাম, তখন জিনিসটা কি দাঁড়ালো? এখানে যে 2 ছিল সেই 2 হয়ে গেল 1, কারণ ওকে একবার বাদ দেওয়া হয়েছে। আর যে 3 ছিল সেটা হয়ে গেল 2, কারণ এই পুরো অঞ্চলটাই আমি একবার বাদ দিয়েছি। এবার যখন আমি n of b ইন্টারসেকশন c বাদ দিলাম, অর্থাৎ b এবং c এর মধ্যে কমন কতটুকু ছিল? এই অংশটা। এদেরকে যখন আমি একবার বাদ দিয়ে দিলাম তখন এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 1। এই অংশটাকে আমি একবার বাদ দিয়ে ফেলছি। এবং এর পরে যখন আমি n of c ইন্টারসেকশন a করলাম তখন এই অংশটাকে বাদ দিচ্ছি, ফলে এইটুকু হয়ে গেল 1, এটা হয়ে গেল 0। আরে এই মাঝখানে যে অংশটুকু এর একটা 3বার গোনা হয়েছে, এবার বাদ দেওয়ার সময় 3বারই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি এখানে আর কেউ আছে? তাহলে এদেরকে আবার কাউন্ট করতে হবে। তার জন্য আমি নিলাম প্লাস n of a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c। মাঝখানে এই অংশটাকে আমি আরেকবার কাউন্ট করলাম, এই কারণে লাস্টে আমাদেরকে আরেকবার প্লাস করতে হচ্ছে। যদিও ফর্মুলাটা অনেক পুরনো এবং ফর্মুলাটা অনেক কমন তোমাদের কাছে, তারপরও সত্যি কথাটা হচ্ছে যে এই অঙ্ক থেকে বুয়েটের অঙ্ক আসে। খুবই সিম্পল অঙ্ক, বাট বুয়েটে এর থেকে বেশ কয়েকটা অঙ্ক আসে। ওকে, আমরা সেটে আর বেশিক্ষণ থাকবো না। আসলে আমরা এবারে যেটা দেখতে চাই সেটা হচ্ছে ফাংশন। ফাংশনের মধ্যে আমাদের বেশ কিছু জিনিস খুব ভালো করে দেখার আছে, খুব ভালো করে বোঝার আছে। ফাংশন জিনিসটা কি আগে সেটা একটু দেখার চেষ্টা করা যাক। ফাংশন বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে রিলেশন। ধরা যাক এই পাশে একটা সেট এবং ওইদিকে আরেকটা সেট। এই সেটের মাঝখানে আমি রিলেশন করতে চাই। এই সেটের যে উপাদানগুলো আছে তারা হচ্ছে এরকম a b c এদিকে 1 2 3 4। আমরা এই সেটের সাথে এই সেটের মধ্যে রিলেশন করতে চাই। তো এদের একটা নাম দেওয়া হলো যে এই সেটে যারা আছে তাদেরকে বলা হয় ডোমেইন এবং ওই সেটে যারা আছে তাদেরকে বলা হয় কোডোমেইন। অনেকে এটা ভুল করে আগেই রেঞ্জ মনে করে, এটা রেঞ্জ না, এটা অবশ্যই রেঞ্জ না। এক পাশে ডোমেইন এবং আরেক পাশে কোডোমেইন। এদের মধ্যে রিলেশন ব্যাপারটা কি রকম? আমি হয়তো জিজ্ঞেস করলাম যে ওকে আমরা ধরে নিলাম যে এই পাশে আছে হয়তো সন্তানেরা আর ওই দিকে হয়তো আছে মায়েরা। আমি হয়তো এ কে জিজ্ঞেস করলাম বাবা এ তোমার মায়ের নাম কি? সে উত্তর দিল 2। আমি জিজ্ঞেস করলাম বাবা সি তোমার মায়ের নাম কি? সে বলল 3। বললাম বাবা ডি তোমার মায়ের নাম কি? বলল 4। এই যে এইভাবে এক একটা দাগ দিচ্ছি আমি, এগুলো জাস্ট রিলেশন করার মতো, একজনের সাথে আরেকজনকে রিলেশন করছি। এখন
এই রিলেশনগুলোর মধ্যে কোনগুলো ফাংশন হবে আর কোনগুলো ফাংশন হবে না সেই জিনিসটা আমরা একটু দেখি। যদি আমরা এই ডোমেনদের সেটকে সন্তানদের সেট চিন্তা করি এবং রেঞ্জ এই কোডোমেনদের সেটকে মায়ের সেট চিন্তা করি, তাহলে খুব সহজেই বোঝা যায় যে কোন কোন রিলেশন ফাংশন হবে আর কোন কোন রিলেশন ফাংশন হবে না। তো আমরা ভালো করে আগে খেয়াল করি যে যদি এই রকম কিছু থাকে, আমার রিলেশনটা যদি এই রকম হয় যে এ কে জিজ্ঞেস করলাম বাবা এ তোমার মায়ের নাম কি, বললো 1, বললাম বি তোমার মায়ের নাম কি, বললো 2, আর সি কে জিজ্ঞেস করলাম বাবা সি তোমার মায়ের নাম কি, সে বললো আমি কোনো মা ছাড়াই এসেছি। এটা কি হওয়া সম্ভব না? সুতরাং আমরা বলছি এটা না, ফাংশন না। এবারে আমরা আরেকটা কেস চিন্তা করি, এ বি সি ডি 1 2 3 4 5। এ কে জিজ্ঞেস করলাম বাবা এ তোমার মায়ের নাম কি, সে হয়তো বললো 2, বি কে জিজ্ঞেস করলাম সে বললো 1, সি কে জিজ্ঞেস করলাম 3। এখন যখন ডি কে জিজ্ঞেস করলাম তোমার জন্মদাত্রী মায়ের নাম কি, সে বললো 4 এবং 5। তো একজন সন্তানের দুটো মায়ের সাথে হওয়া সম্ভব না। সুতরাং আমরা এই ক্ষেত্রে বলছি এই জিনিসটাও না, মানে ফাংশন না। এবারে আমরা আর যে বাকি কেসগুলো আছে সেগুলোর কথা চিন্তা করি। এমন কি হওয়া সম্ভব এ কে জিজ্ঞেস করলাম সেই বললো তার মার নাম এ, এই মার নাম 1, বি কে জিজ্ঞেস করলাম সেও বললো তার মায়ের নাম 1। এক মায়ের কি দুটো সন্তান হওয়া সম্ভব? হইতেই পারে না, কোনো কারণ নেই। সুতরাং এটা হবে ফাংশন। আবার এমন কি হওয়া সম্ভব যে ওকে একজন দুঃখিনী মা আমরা দেখবো এখন, যার সন্তান হয়তো হারিয়ে গেছে কিংবা যুদ্ধে মারা গেছে। এমন কি কোনো মা থাকা সম্ভব যার সন্তান হারিয়ে গেছে কিংবা যুদ্ধে মারা গেছে? থাকতেই পারে। 4 এবং 5 সেসব ক্ষেত্রে আমরা বলবো এটা ফাংশন। অর্থাৎ খুব ভালো করে এখন আমরা খেয়াল করি ফাংশন কখন হবে আর কখন ফাংশন হবে না। ফাংশন হতে গেলে অবশ্যই বামে যারা আছে তাদের কেউ ফাঁকা থাকা যাবে না, অর্থাৎ এমন কোনো সন্তান থাকবে না যে মা ছাড়াই জন্ম নিয়েছে, এরকম হওয়া সম্ভব না, এটা ফাংশন হবে না। সেকেন্ড কথা হচ্ছে এমন কোনো সন্তান থাকা যাবে না যার একই সঙ্গে 2টা 3টা মা আছে, এরকম হওয়া যাবে না। এই দুইটা কেস বাদ বাকি যারা আছে তাদেরকে আমরা ফাংশন বলবো, এবং যেগুলো ফাংশন হবে তাদের মধ্যে থেকেও আমরা কিছু ফাংশনকে বলবো এক ফাংশন, এবং কিছু ফাংশনকে আমরা বলবো সার্বিক ফাংশন। তাদেরকে আমরা এক ফাংশন বলবো আর তাদেরকে সার্বিক ফাংশন বলবো, সেই ব্যাপারটা একটু খেয়াল করা যাক। এক ফাংশন তাদেরকে বলবো আমি। এই ফাংশনটা যেটা এখানে অলরেডি আছে আমরা সেটার দিকে লক্ষ্য করি, এটা ফাংশন। এই অবস্থায় আমি যদি 1 কে জিজ্ঞেস করি তার সন্তান কয়জন, তার সন্তান একজন। 2 কে জিজ্ঞেস করি তারও সন্তান একজন। 3 কে জিজ্ঞেস করি তারও সন্তান একজন। যদি এরকম হয় যাদের সন্তান আছে, আবার বলছি আমি যাদের সন্তান আছে, না থাকলে অসুবিধা নেই, যাদের আছে তাদের ঠিক একটা করে সন্তান আছে, তখন আমরা বলবো সেটা হচ্ছে এক ফাংশন। যেমন আমরা এখানে খেয়াল করছি যাদের আছে তাদের একটা করে আছে। যদি এরকম হতো এটা একটা ফাংশন, কিন্তু এটা এক ফাংশন হতো না। কেন? কারণ এই যে 1 এর সন্তান কয়জন হয়ে যাচ্ছে, তখন 1 এর 2 জন সন্তান হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা এটাকে এক ফাংশন আর পড়বো না। আচ্ছা, এবার আমরা দেখি সার্বিক ফাংশন কি জিনিস। সার্বিক ফাংশন হচ্ছে যদি এই যে ডান দিকে আমরা দেখতে পাই যে ডান দিকে যদি কোনো সন্তান হারা মা থাকে তখনও আমরা সেটাকে ফাংশন বলি। বা সার্বিক ফাংশন হতে গেলে এমন কোনো মা থাকবে না যাদের সন্তান নেই। আবার বলছি আমি, এমন কোনো মা থাকবে না যাদের সন্তান নেই। অর্থাৎ এই জায়গায় এই ফাংশনটা যদিও এক ফাংশন, যদিও সেটা ফাংশন, কিন্তু এটা সার্বিক ফাংশন না। কেন না? কারণ এখানে 4 এবং 5 আছে যাদের কোনো সন্তান নেই। আমরা একটু আগে যে ফাংশনটা এঁকেছিলাম, এবার আমরা সেটার দিকে তাকাই। এটা এক ফাংশন না, কিন্তু এটা কি সার্বিক ফাংশন হবে? এটা সার্বিক ফাংশন হবে, কারণ এখানে এমন কোনো মা নেই যার কোনো সন্তান নেই। অর্থাৎ প্রত্যেকেরই সন্তান আছে, জাস্ট আছে। এখানে একটা কথা বলার আছে যে আমরা যখন নরমালি ফাংশনগুলো নিয়ে কথা বলি তখন সেই ফাংশনগুলো তো এরকম আকারে থাকে না। সেই ফাংশনগুলো দেখতে কিরকম থাকে, f of x equal to something এরকম আকারে থাকে। সেটা দেখতে কেমন হয় সেই জিনিসটা নিয়ে আমরা একটু বলবো। তার আগে আরেকটা জিনিসের কথা আমরা এতক্ষণ ধরে বলিনি, তার কথা বলি। সে হচ্ছে রেঞ্জ। আমরা বলেছিলাম ডান দিকে যারা থাকে সেই সেটটাকে বলা হয় কোডোমেইন, কিন্তু রেঞ্জ কাদের বলে?
রেঞ্জ হচ্ছে সেই সেট যেই সেটে শুধুমাত্র সন্তানওয়ালা মারা থাকবে। আবার বলছি, এই 1 তার সন্তান আছে সে রেঞ্জের অংশ, 2 তার সন্তান আছে সে রেঞ্জের অংশ, 3 তার সন্তান আছে সে রেঞ্জের অংশ, কিন্তু 4 তার সন্তান নেই সে রেঞ্জের অংশ নয়। সে যদিও কোডোমেনের মধ্যে আছে কিন্তু রেঞ্জ হবে না। তাহলে আমরা 1 কে কি রেঞ্জ বলতে পারবো? অবশ্যই পারবো, কারণ তার সন্তান আছে। 2 কে বলতে পারবো? পারবো, কিন্তু এই 5 কে কি বলতে পারবো? পারবো না, কারণ তার কোনো সন্তান নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত রেঞ্জ তারা সবাই কোডোমেনের অংশ, কিন্তু সবগুলো কোডোমেনই আসলে রেঞ্জের অংশ না। আচ্ছা, এবারে আমরা fx = x² এই ফাংশনটা নিয়ে একটু চিন্তা করতে চাই। এই ফাংশনটা কেমন ফাংশন? যদি এই ফাংশনটাকে আমরা জিজ্ঞেস করি যে এই ফাংশনটা কি এক ফাংশন, অনেকেই দুম করে বলে দেবে যে না এটা এক ফাংশন না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি জিজ্ঞেস করি -1 কে জিজ্ঞেস করলাম, -1 তোমার লাইন নাম কি, সে স্কয়ার করে যা আসে সেটা অ্যানসার দেবে, বলবে 1। আমি যদি 1 এর কে জিজ্ঞেস করি, সে 1 কে স্কয়ার করলে পাবে 1। আমরা বলেছিলাম দুইজন যদি একই উত্তর দেয় তখন সেটা এক ফাংশন হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি -1 এর জন্য 1 আসছে, 1 এর জন্য 1 আসছে, তখন হয়তো মনে হতে পারে যে না এই ফাংশনটা এক ফাংশন না। কিন্তু আসলে এটা বলা যায় না যে এই ফাংশনটা এক হবে কি হবে না। কেন বলা যায় না? কারণ এই ফাংশনটা কোথা থেকে কোথায় ডিফাইন করা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা ফাংশন যখন লেখা হয় তখন তার উপর দিয়ে এইরকম একটা কথা লিখে দেওয়া হয়, f such that r to r, অর্থাৎ এই ফাংশনটার ডোমেইন হচ্ছে r এবং কোডোমেইন হচ্ছে r। আমি যদি এইভাবে ডিফাইন করে দেই তখন বলা যায় যে হ্যাঁ এই ফাংশনটা এক ফাংশন না। আর আমি যদি ডিফাইন করি এইভাবে r+ থেকে r+ পর্যন্ত, r+ থেকে r+ পর্যন্ত যদি ডিফাইন করি, তার মানে কি r+ বলতে বোঝায় শুধুমাত্র অঋণাত্মক সংখ্যাগুলো, 0 1 2 3 4 5 6 7। আমরা নেগেটিভ কাউকে দেব না। যদি নেগেটিভ কাউকে না নিই তখন তো আমি -1 কে ইনপুটই দিতে পারবো না। অর্থাৎ আমি 1 নিতে পারি, তার জন্য 1 আসবে, 2 নিলে আসবে 4, আমি যদি 3 নেই তখন আসবে 9। এখন কোন দুইটা কি পাওয়া যাবে যাদেরকে স্কয়ার করলে একই নাম্বার আসবে? এখন কোন দুইটাই পাওয়া যাবে না। কারণ আগেরবার তো -2 কে স্কয়ার করলে 4 হতো, +2 কে স্কয়ার করলে 4 হতো। এখন তো মাইনাস কে আমি নিতেই পারছি না, আমার এই সংজ্ঞার মধ্যে আমি মাইনাস কে বাদ দিয়ে দিচ্ছি। সুতরাং এই অবস্থায় এই ফাংশনটা কিন্তু এক ফাংশন ঠিকই হবে। তাহলে এটা দাঁড়ালো এক ফাংশন। এবারে আমরা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে একটু বলি। আমি চিন্তা করি ফাংশন হচ্ছে একটা মেশিন, যে মেশিনের একটা ইনপুট আছে, সেখানে কিছুটা দেওয়া যায়, কিছুটা আউটপুট আছে। মানে হয়তো এটা একটা কমলার জুস বানানোর মেশিনের মতো, যে আমি একটা কমলা ইনপুট দিলাম, সেখান থেকে জুস বের হয়ে আসলো। তো ইনপুট যেটা দেওয়া হয় আর আউটপুট যেটা নেওয়া হয়, এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট ফাংশনের ক্ষেত্রে। আমরা জাস্ট যদি চিন্তা করি যে কমলার জুস বানানোর মেশিনে আমরা যদি কোনো একটা বিশাল নারকেল ইনপুট দিয়ে দিই, তখন কি ওই থেকে কিছু আউটপুট পাওয়া যাবে? যাবে না। এই কমলার জুস বানানোর মেশিনে আমি কোনোদিন নারকেল ইনপুট দিতে পারবো না। অর্থাৎ সব ফাংশনে সব ধরনের জিনিস ইনপুট দেওয়া যায় না। যেরকম এরকম একটা ফাংশন যদি হয়, ফাংশন অফ x = √1 - x, এই ফাংশনে আমি কি 5 ইনপুট দিতে পারবো? যদি বাস্তব সংখ্যা ফাংশনটা ডিফাইন করা থাকে, আমি এখানে 5 ইনপুট দিতে পারবো না। তার মানে 5 হচ্ছে এই ফাংশনের জন্য সেই নারকেল, যেটাকে ইনপুট দেওয়া যাবে না। তো এই ফাংশনের কমলা কোনগুলা, কাদেরকে আমি ইনপুট দিতে পারবো? যদি x এর মানটা 0 হয়, 1 - 0, এইবার তো আমি দিতে পারি √1, এটার মান 1, এখন ইনপুট দেওয়া যাবে। আমি যদি এই ফাংশনে x এর মান দিই -2, হ্যাঁ √3, তখন কিছু একটা পাওয়া যাবে। তার মানে এই ফাংশনটা কমলা হচ্ছে সেই রিয়েল নাম্বারগুলো যাদের মান 1 থেকে ছোট অথবা 1 এর সমান। 1 এর চেয়ে যদি বড় হয়ে যায় তখন রুটের মধ্যে নেগেটিভ চলে আসবে, তখন আমি কোনো অ্যানসার দিতে পারবো না। অর্থাৎ তখন এই 2 এটাও হবে সেই নারকেল, আমি এদেরকে ইনপুট দিতে পারি না। এখন কথা হচ্ছে আউটপুট কারা, এই ফাংশনে কাদেরকে আমি আউটপুট পেতে পারি, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি সেই কমলার জুস বানানোর মেশিনে কমলাই হয় ইনপুট দিলাম, কমলা ইনপুট দিয়ে কোনোদিন আপেলের জুস পাওয়া যাবে? সেটা কোনোদিনও পাওয়া সম্ভব না। তেমনি এইখান থেকে কিছু জিনিস কোনোদিনও পাওয়া যাবে না। কিরকম? আমি এই ফাংশন থেকে কোনোদিন নেগেটিভ নাম্বার পাবো না। তুমি এটা বলতে পারো, কেন ভাইয়া? আমি মনে করেন -15 দিলাম, -15 দিলে তো এখানে আসবে √16, এটার মান তো দুই রকম হতে পারে, +4 -4 দুই রকমই তো হতে পারে। কে বলেছে? জেনে রাখো একটা জিনিস খুব স্পষ্টভাবে জেনে রাখো, √16 এই জিনিসটার মান +-4 নয়,
এটা শুধুমাত্র 4। আবার বলছি আমি রুট ওভার 16 এই জিনিসটা অনেকেরই কনফিউশন আছে। রুট ওভার 16 এই জিনিসটার মান জাস্ট 4, কারণ এই রুট ওভার অপারেটরটাকে সংজ্ঞায়িত করা হয়েছে এইভাবে যে রুট ওভার a স্কয়ার এটা ইকুয়াল টু মডিউলাস অফ a। এখন কেউ যদি বলতেও চায় যে কেন রুট ওভার 16 কে আমি এইভাবে লিখবো -4 হোল স্কয়ার, তারপরে স্কয়ার আর রুট তুলে দেব দিয়ে -4 করব, লাভ নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি এটা মডুলাস আসবে, মডুলাস আসলেই এটা দাঁড়াবে মডুলাস অফ -4, দ্যাট মিন্স +4। সুতরাং রুট ওভার 16 এটার ভ্যালু কিন্তু সবসময় +4ই হবে। অর্থাৎ এখান থেকে আমি আউটপুটগুলো পেতে পারবো, সেই আউটপুটগুলো সবসময় কেমন সংখ্যা থাকবে? সবসময় সেই সংখ্যাগুলো থাকবে এটা পজিটিভ নাম্বার। রুট ওভারের মান কখনো নেগেটিভ আসতে পারে না। এই কারণে এই ফাংশনের যে এটা বলছিলাম, তাহলে এই ফাংশনটার ডোমেইন যদি আমরা বের করতে চাই তাহলে সেই ফাংশনের ডোমেইন কি হবে? এই ফাংশনটার ডোমেইন অর্থাৎ এই ফাংশনের ফর্মুলা হবে x এর মান 1 অথবা 1 থেকে ছোট। তো এখন সবসময় যে ফাংশনগুলো এরকম আকৃতির হবে তা না। ফাংশন দেখে কিভাবে আমরা বলবো ফাংশনটার ডোমেইন কেমন আর রেঞ্জ কেমন? এই ক্ষেত্রে খুব বেশি উদাহরণ আমরা এখানে আলোকপাত করবো না আসলে, কারণ ফাংশনের ডোমেইন বা রেঞ্জ কেমন এটা খুব বেশি আসে না প্রশ্নে। তারপরও আমাদের এই ডেটা শিটের মধ্যে অনেক রকম উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো দেখলে হয়তো আইডিয়া পাওয়া যাবে যে কেমন হয়। তারপর দু একটা ছোট ছোট জিনিস আমরা একটু দেখিয়ে ফেলতে পারি। যেমন একটা ফাংশন যদি এরকম থাকে, সাপোজ 16 - x স্কয়ার, এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ কেমন হবে? তো ডোমেইন যদি আমরা জানতে চাই, আমরা এখানে লক্ষ্য করে দেখি যে এখানে অবশ্যই ভেতরে যে অংশটা আছে, রুটের ভেতরে যে অংশটা আছে সেটার মান তো কখনোই 0 থেকে ছোট হতে পারে না, সবসময় গ্রেটার অর ইকুয়াল 0 হবে। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x স্কয়ার - 16 এটা লেস অর ইকুয়াল 0, বা এখান থেকে আমরা দেখতে পাবো যে x স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল 16, বা এখান থেকে রুট করলে পাওয়া যাবে মডুলাস অফ x লেস দ্যান 4, অর্থাৎ x এর মান হবে -4 থেকে +4 এর ভিতরে। এটা এমনিতেই বোঝা যায়। এখানে আমরা খেয়াল করি যে x এর মান যদি -4 থেকেও ছোট হয়ে যায়, অর্থাৎ আমরা মনে করি -5 হওয়ার মানে কি এখানে কত 25 হয়ে যাচ্ছে, 16 থেকে যদি 25 বাদ দেওয়া যায় সেটা হয়ে যাবে -9। রুটের ভিতরে -9 থাকে সেটা আলাদা কোনো অর্থ বহন করে না। আমরা যদি x এর মানটা 5 ও নিয়ে ফেলি, 4 থেকে বড় হয়ে যায়, তখনও দেখা যাবে এখানে কোনো ভ্যালু পাওয়া যাবে না। অর্থাৎ x এর মানটা -4 থেকে ছোট হতে পারবে না, +4 থেকে বড় হতে পারবে না, এই দুটো জায়গার মাঝখানে থাকতে হবে, অর্থাৎ -4 থেকে +4 পর্যন্ত। এটাই হচ্ছে এই ফাংশনের ডোমেইন। আর রেঞ্জ যদি আমরা বের করতে চাই, এই পুরো জিনিসটার মান √16 - x স্কয়ার রুট যদি থাকে আসলে, তাহলে এমনি বোঝা যায় এই জিনিসটার মান আসলে কখনোই নেগেটিভ কিছু হওয়া সম্ভব না। তারপরও আরো একটা ব্যাপার আছে যে নেগেটিভ কিছু যদিও না হতে পারে, কিন্তু পজিটিভ বা কত হতে পারে, এই পুরো জিনিসটার মান কি কখনো 127 এরকম কিছু হতে পারে? আমরা খেয়াল করতে পারি যে এটার মান যদি 127 হতে হয়, তখন এটা দাঁড়াচ্ছে কিরকম 127 স্কয়ার। তো এটার মান তো অনেক বেশি, তো নিশ্চয়ই x স্কয়ারের মান 16 - 127 হোল স্কয়ার এরকম কোনো কিছু হওয়া সম্ভব না। তাহলে x স্কয়ারের মানটা কেমন হতে পারে? আমার প্রশ্ন হচ্ছে এইখান থেকে যে আউটপুটগুলো পাওয়া যাবে সেগুলো দেখতে কেমন? তো এটা বুঝতে গেলে আমরা একটু লক্ষ্য করি যে এই √16 - x স্কয়ার এই ফাংশনটার রেঞ্জ কেমন হবে সেটা আমরা বুঝতে পারবো জাস্ট ভ্যালুগুলো দিয়ে দিয়েই বোঝা যায় যে x এর মান তো -4 থেকে +4 পর্যন্ত হতে পারে, তার তো বাইরে হতে পারে না। আমরা সেগুলো দিয়ে টেস্ট করে দেখি। x এর মান যদি -4 দেওয়া যায়, এটার মান কত আসে? 0। যদি -4 থেকে আরেকটু বাড়াই, দিলাম -3 দিলে কত চলে আসবে এখানে? 9, তারপরে √7। যদি আমি x এর মানটা দিয়ে দিই -2, তখন কত আসবে? 4, অর্থাৎ 12 মানে √12 কিছুটা হলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি x এর মান যখন 0 দিলাম তখন পাওয়া যাচ্ছে 4, আবার যখন 0 থেকে একটু বড় হচ্ছে আবার জিনিসটা কমতে থাকবে, কমতে কমতে আবার √12, আবার √7, আবার 0 আসবে। ভালো করে তাকালে বোঝা যায় এই জিনিসটা 0 থেকে বাড়তে বাড়তে 4 হয়েছে, আবার 4 থেকে কমতে কমতে 0 হয়েছে। তাহলে সর্বোচ্চ সে কত হয়েছে? 4। তার চেয়ে বেশি এখানে হওয়া সম্ভব না। তার মানে সর্বনিম্ন হতে পারে 0 আর সর্বোচ্চ হতে পারে 4 পর্যন্ত। তার মানে এই যে পুরো ফাংশনটা তার রেঞ্জ হবে রেঞ্জ অফ f, এটা দাঁড়াবে 0 থেকে 4 পর্যন্ত। এটা হচ্ছে এই ফাংশনটা রেঞ্জ। এখন আমরা আরেকটা ফাংশন নিয়ে একটু চিন্তা করতে পারি। এই ফাংশনটা বেশ মজার। ফাংশন অফ x = x² - 9/x - 3।
এই ফাংশনের ক্ষেত্রে এই ফাংশনের ডোমেইন কত আর রেঞ্জ কত? আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটার ডোমেইন এমনি দেখে বলে দেওয়া যায় যে এই ফাংশনটার ডোমেইন অবশ্যই r/3, কারণ 3 হলে x এর মান যদি 3 চলে আসে তখন নিচে চলে আসে 3 - 3 0, উপরে চলে আসে 3 স্কয়ার - 9, অর্থাৎ উপরে চলে আসে 0 0/0 একটা ফর্ম আমরা পাচ্ছি। এবং আমরা জানি 0/0 ফর্ম এটা আসলে কিছু মিন করে না। এটা নিয়ে ম্যাথমেটিশিয়ানরা অনেক দিন ধরে অনেক চিন্তা ভাবনা করেছেন। কেউ কেউ বলেছেন যে কেন উপরে যদি 0 থাকে তাহলে আমরা এটা 0 বলবো, কারণ 0/1 = 0, 0/2 = 0, 0/3 = 0, তাহলে এটা তো 0 বলবো। আবার অনেকে বলবো কেন যদি 1/0 হয় এটা তো ইনফিনিটি বা এটা অসংখ্যায়িত হয়ে যায়, কিছুটা যদি এটা পারা যায় না আমি জানি না। 2/0 এটাও কি হয় জানি না, তাহলে 0/0 এটাও আমরা বলতে পারবো না। আর বলতে পারবো কেন এত ঝামেলা করার কি দরকার, 0/0 উপরে নিচে কাটাকাটি এটা না হবে হয়। তখন ম্যাথমেটিশিয়ানরা বেশ ঝামেলায় পড়ে গেলেন। তারপরে তারা উত্তর দিলেন যে ওকে 0/0 মান এটা আমরা জানি। এবং তারা বললেন যে এই জিনিসটা তারা জানেন না, এটা হচ্ছে অনির্ণীয়, এটা নির্ণয় করা যায় না। যাই হোক, আসলে 0/0 এটা কি ধরনের জিনিস সেটা অন্য সময় করা যাবে। আমরা যখন লিমিটেড ক্লাসটা করব তখন দেখব যে 0/0 এই জিনিসটা আসলে অনেক কিছু মিন করে, এর মাঝখানে অনেক সম্ভাবনা আছে, আমরা সেটা পরে দেখব। তবে এখানে খেয়াল করি যে ডোম অফ a অর্থাৎ এই ফাংশনটার ডোমেইন হচ্ছে r/3। এখন এই ফাংশনের রেঞ্জ কত হবে এটা খুব ভালো করে খেয়াল করা দরকার। এই পুরো ফাংশনটার মান কত হতে পারে না? x² - 9/x - 3 এটাকে আমি যদি ভাঙি তাহলে পাওয়া যাবে x - 3/x + a(x + 3/x - 3। ছোটবেলায় এই ধরনের জিনিস পেলেই আমরা সঙ্গে সঙ্গে যেটা করেছি দুম করে কাটাকাটি করে দিয়েছি, কিন্তু এই কাজটা আসলে করা ঠিক না, এটা আমরা করতে পারি না। কারণ আমরা জানি না যে x এর ভ্যালু 3 কি 3 না। যদি x এর ভ্যালু 3 না হয় তাহলেই শুধুমাত্র এই কাটাকাটি করা যায়, ইচ্ছামতো দুই পাশ থেকে কাটাকাটি করা যায় না। কাটাকাটি করলে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে আমরা একটা ছোট্ট জিনিস দেখে নেই এই ফাঁকে, যে এই দুই পাশ থেকে যে ইচ্ছামতো কাটাকাটি করা যায় না সেটা কিভাবে বোঝা যায়। আমরা লক্ষ্য করি যে ওকে a আর a এরা তো পরস্পর সমান, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা আমরা ধরে নিলাম যে a আর b এরা দুজনও পরস্পর সমান, এরকম b আর a এরকম যদি জিনিস ধরে নিলাম, তো তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ওকে a² আর ab এরা পরস্পর সমান। আচ্ছা আমি তাহলে বলতে পারি a² - b² = ab - b²। এখানে কোনো ভুল নাই, কারণ দুই পাশ থেকে b² বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু a আর b সমান ছিল আমি দুই পাশে a দিয়ে গুণ করে a² = ab লিখেছিলাম। এবার লিখলাম দুই পাশে b² বাদ দিয়ে। এখন এটার ফর্মুলা আমরা জানি, এটা a + b * a - b। আর এখান থেকে যদি b বাদ দেওয়া যায় তাহলে থাকে a - b। ওকে, তাহলে এবার দাঁড়ালো a - b কাটা a + b = b। আমি তো একটু আগে বলে নিয়েছি যে a আর b কিন্তু সমান। a আর b যদি সমান হয় তাহলে আমি এটাকে বলতে পারি b, ওইটাও b, এই পাশে b, বা এখানে থাকলো 2b = b, b কেটে দিলাম, আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে 2 = 1। এখন দুই পাশে আরো জিনিসটাকে সুন্দর করে একটু আমরা দুই পাশে 51 করে যোগ করে দিই। 51 যোগ করলে 2 আর 51 হবে 53, আর 2 আর 1 আর 51 যোগ করলে হবে 52। দেখো আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 52 = 53। আমাদের বাংলা একটা কথা আছে, যাহাই 52 তাই 53। আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করেছি 52 আর 53 সমান। এরকম কথা হলো 52 আর 53 কি সমান হতে পারে? পারে না। তার মানে নিশ্চয়ই এখানে কোথাও ভুল আছে। সেই ভুলটা কোন জায়গায়? সেই ভুলটা কোথায়? সেই ভুলটা হচ্ছে এই যে কাটাকাটি তুমি যখন করেছো সেই জায়গায় তুমি দুই পাশ থেকে a - b কাটাকাটি করে দিয়েছো। শোনো, আমরা কখনোই কাটাকাটি করতে পারি না যদি আমরা না জানি যে এটা 0 কিনা। 0 কে কখনোই দুই পাশ থেকে কাটাকাটি করা যায় না। দেখো 0 আর 0 তো পরস্পর সমান, কিন্তু 0 × 1 0 × 100 এটা সমান? হ্যাঁ এটাও সমান, কারণ দুই পাশে 0ই আছে। তাই বলে কি আমি 0 আর 0 কেটে বলতে পারি 1 আর 100 সমান? না, দুই পাশ থেকে 0 কখনোই কাটাকাটি করা যায় না। লক্ষ্য করে দেখো, যেহেতু a আর b সমান ছিল, এখানে a - b এবং a - b এরা কিন্তু আসলে 0 ছিল। 0 কে দুই পাশ থেকে কাটাকাটি করা যায় না। তাহলে কাটাকাটি করলে কি হয়? এই যে 52 আর 53 সমান হয়ে যাবে সব জায়গায়। তাহলে খেয়াল করো যে আমরা যখনই এইখানে কাটাকাটি করছি তখন আগে আমাদেরকে নিশ্চিত হতে হবে আমি যাদেরকে কাটছি তারা কি 0 হতে পারে কিনা। আমরা এখানে লক্ষ্য করলাম x - 3 এবং x - 3, x এর মান তো 3 হলে এরা দুই 0 হয়ে যাবে, তখন তো আমরা কাটাকাটি করতে পারবো না। তারপর যদি x এর মান 3 না হয় তখন কাটাকাটি করা যায়, এবং সেই জায়গায় মানটা কত আসে তখন এই ফাংশন অফ x এর মানটা এটা কাটাকাটি করলে দাঁড়াবে x + 3। সেই অবস্থায় x এর মান তো 3 না, যখন আমি x এর মান দেব 2 তখন পাওয়া যাবে 5। এখানে আমরা দিয়ে দেখো x এর মান যদি 2 দেওয়া যায় আসবে পুরো জিনিসটার মান 5। x এর মান 3 দিলে, x এর মান যদি 4 দিই তাহলে আসবে 7, 8 দিলে আসবে
11। আমি কত দিতে পারছি না? 3 কে দিতে পারছি না। যদি 3 আমি দিয়ে দেই তাহলে কত আসে? 3 দিয়ে দিলে আসে x + 3 6। আসতো, আসে না। তাহলে খেয়াল করো x এর মান আমি 3 দিতে পারছি না, তার মানে আমি পুরো জিনিসটার মান 6 কখনো পাচ্ছি না। 6 কখন পেতাম? যদি 3 দিতাম তাহলে 6 পেতাম। 3 তো দিতে পারছি না, তাহলে কত পাবো না? 6 কোনোদিনও আমি এখান থেকে পাবো না। তার মানে এই পুরো জিনিসটার মাঝখানে 3 যেহেতু দেওয়া যায় না, সুতরাং এখান থেকে 6 কখনো পাওয়া যায় না। আমরা তো রেঞ্জ নিয়ে যখন কাজ করি তখন চিন্তা করি কি কি পেতে পারি। তাহলে কাকে পাচ্ছি না? 6 কে আমি কোনোদিন পাচ্ছি না। তখন আমি বলবো এই জিনিসটা হচ্ছে r = 6। 6 কে কখনো এখান থেকে পাওয়া যাবে না। এই হচ্ছে এই ফাংশনটা রেঞ্জ। আচ্ছা, এবারে আমরা একটু জেনারেলি ইচ্ছা করতে পারি যে ফাংশন অফ x এটা ইকুয়াল যদি এরকম হয় x² - a² / x - a, সেই অবস্থায় এই ফাংশনটার ডোমেইন হবে r বার a এবং রেঞ্জ হবে আসলে r বার টুয়াইস a, কারণ এখানে উপরে x + a x - a থাকবে। a যদি দিতে পারতাম তখন a + a অর্থাৎ টুয়াইস a আসতো, কিন্তু দিতে পারছি না, সুতরাং টুয়াইস a কখনো এই ফাংশন থেকে পাওয়া যাবে না। এই হচ্ছে এটার জন্য আনসার। এবার আমরা ফাংশন নিয়ে আর বেশি কিছু বলবো না, কারণ ফাংশন আমাদের বুয়েটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এখন আমরা যেটা দেখতে চাই সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সারা লাইফের জন্য ইম্পর্টেন্ট, তবে বুয়েটের জন্য খুব বেশি না, প্রত্যেক বছরে একটা জন্য প্রশ্ন আসে, মোটামুটি ইম্পর্টেন্ট। জটিল সংখ্যা। জটিল সংখ্যা বুঝতে গেলে প্রথম জিনিসটা কথা বুঝতে হবে সেটা হচ্ছে i। i জিনিসটা কি? আমরা অনেকেই i সম্পর্কে জানি, i হচ্ছে √(-1)। এই জানাটা আসলে i কে কিছুই প্রকাশ করে না। এই √(-1) এটা আসলে ফিজিক্যালি কি মিন করে, এই √(-1) এটা দিয়ে আসলে কি বোঝায়, এটা বুঝতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মাইনাস মাইনাসে কেন প্লাস হয়। আমরা ছোটবেলা থেকে জানি মাইনাস আর মাইনাস প্লাস হয়। মাইনাস মাইনাসে কেন প্লাস হয় এটা বুঝতে গেলে মাইনাস সম্পর্কে বুঝতে হবে। মাইনাস জিনিসটা কি? আমি যদি বলি যে আজকে আমি -10 টাকা লাভ করছি, এটার মানে কি? মানে আমার 10 টাকা লস হয়েছে। আমি যদি বলি যে আজকে আমি -10 মিটার উত্তর দিকে হাঁটছি, এটার অর্থ কি? আমি আসলে দক্ষিণ দিকে 10 মিটার হাঁটছি। মানে মাইনাসের কাজটা কি? উল্টায় দেওয়া। মানে মাইনাস জিনিসটা কি কাজ করে? উল্টায় দেয়। আমি যদি আরো ভালো করে ম্যাথমেটিক্যালি বলতে চাই, মাইনাস আসলে কতটুকু উল্টায় সেটা 180 ডিগ্রি ঘুরায় দেয়। আমি বলছি যে ওকে আমি এরকম যাচ্ছি, আমি -10 মিটার উত্তর দিকে গেলাম, সেটা আসলে আমাকে কি করবে? আমাকে ঘুরায় দক্ষিণে পাঠিয়ে দিচ্ছে। তার মানে মাইনাস দিয়ে গুণ করলে একটা জিনিস ঘুরে যায়। কতটুকু ঘুরে যায়? এখান থেকে এইখানে, এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। -1 এর কাজ হচ্ছে 180 ডিগ্রি ঘুরায় দেওয়া। এই জিনিসটা প্রথমে মাথার মধ্যে সেন্স করতে হবে। এবার আমি যদি বলি যে ওকে বললাম মাইনাস, কলমটা জাস্ট ঘুরে এদিকে হয়ে যাবে। আমি যদি ওকে আবার মাইনাস করি, ও কি হবে? আবার আগের জায়গায় হয়ে যাবে, সোজা হয়ে যাবে। একটা জিনিসকে যদি দুইবার উল্টানো যায় তাহলে সে আবার আগের জায়গায় ফিরে আসে, সোজা হয়ে যায়। এই জিনিসটাকে আমরা বলছি মাইনাস মাইনাস প্লাস হওয়া। যে দুইবার যদি নেগেটিভ করা যায়, দুইবার যদি উল্টানো যায়, সে আবার প্লাস হয়ে যায়, মানে সোজা হয়ে যায়। আমরা সংখ্যা রেখায় একটু দেখার চেষ্টা করি, এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। সংখ্যা রেখায় যখন আমরা দেখবো তখন লক্ষ্য করি হয়তো 2 বলে একটা সংখ্যা ছিল, আমি যখনই 2 কে -1 দিয়ে গুণ করলাম, সেটা অন করে ঘুরে এই পাশে চলে আসবে। কত ডিগ্রি ঘুরলো? 180 ডিগ্রি ঘুরলো, ঘুরে -2 তে এসে পৌঁছালো। আমরা এটাকে এভাবে লিখছি 2 * -1 মানে হচ্ছে -2। এখন যদি এই -2 কে আবার যদি আমি -1 দিয়ে গুণ করি, তাহলে সে আরো 180 ডিগ্রি ঘুরে আবার কোথায় ফিরে যাবে? আবার সেই 2 এ ফিরে যাবে। আমরা লক্ষ্য করি মাইনাস দিয়ে যদি আরেকবার গুণ করা যায়, সে আবার আগের জায়গায় ফিরে গেল, অর্থাৎ সে প্লাস হয়ে গেল। এই ডিরেকশনটা যদি প্লাস, এই ডিরেকশনকে যদি মাইনাস চিন্তা করা যায়, এবারে অনেক কিছু বোঝা যাবে। কিরকম? +1 দিয়ে যদি কাউকে গুণ করা হয়, সে যেখানে ছিল সেখানেই থাকে। আমি 2 কে বললাম, আবার 2 * +1 কি হবে? 2 দিয়েই থাকবে। আমি 2 কে বললাম 2 * -1, তখন কি হবে? তখন সে ঘুরে এই জায়গায় চলে আসবে। অর্থাৎ +1 দিয়ে গুণ করা মানে হচ্ছে যেখানে ছিল সেখানেই থাকো, -1 দিয়ে গুণ করা মানে হচ্ছে যেখানে ছিলে সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে আসো। তাহলে আমি যদি বলি প্লাস মাইনাসে কি হয়, খেয়াল করি প্লাস মানে ওখানেই, আর মাইনাস মানে ঘুরে এই পাশে। আমি কোন দিকে আসছি? নেগেটিভের দিকে। প্লাস মাইনাসে মাইনাস। এবার বললাম মাইনাস প্লাসে কি হয়? মাইনাস মানে আগে ঘুরে আসলাম, আর প্লাস মানে কি? যেখানে আছো সেখানেই থাকো। মাইনাস মানে ঘোরো, প্লাস মানে যেখানে আছো সেখানে থাকো। মাইনাস মানে ঘুরলাম, প্লাস মানে যেখানে আছো সেখানে
তাহলে আমি এখনো আছি এই দিকে, অর্থাৎ নেগেটিভে, প্লাস মাইনাস মাইনাস। প্লাস প্লাসে কি হবে? প্লাস মানে যেখানে আছে ওখানে থাকবো, প্লাস মানে আবার যেখানে আছে ওখানে থাকবো। তার মানে কি হলো? আমি আসলে শেষ পর্যন্ত প্লাসেই থাকবো। প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস প্লাস প্লাস। এখন কথা হচ্ছে যে এর সাথে আমার জটিল সংখ্যার সম্পর্কটা কোথায়? আমরা কেন এই পুরোনো জিনিসগুলো নিয়ে এত দেখাচ্ছি? তার কারণ হচ্ছে এবার যদি আমি প্রশ্ন করি, আমি এমন একটা কথা বলতে চাই, আমি খেয়াল করো আগে বলছিলাম যখন বললাম মাইনাস 10 মিটার উত্তরে যাচ্ছি সেটা বোঝানো 10 মিটার দক্ষিণে, বাট এবার আমি এমন কথা বলতে চাই বলবো 1 মিটার উত্তরে কিন্তু সেটা বোঝাবে পশ্চিমে। আবার বলছি, আমি আগে বলেছিলাম 10 মিটার উত্তরে বুঝিয়েছিল দক্ষিণে, বাট এবার আমি এমন কথা বলতে চাই যে 1 মিটার উত্তরে কিন্তু বোঝাবে পশ্চিমে। অর্থাৎ আমাকে আসলে সে কত ডিগ্রি ঘুরে দিচ্ছে? 90 ডিগ্রি ঘুরে দিচ্ছে। এমন কি সংখ্যা আছে মাইনাস 1 তো আমাকে 180 ডিগ্রি ঘোরানো, কিন্তু এমন কোন জিনিস আছে যেটা আমাকে 90 ডিগ্রি ঘোরায়? এটা বুঝতে গেলে তখন আমরা চিন্তা করলাম, আচ্ছা মনে করলাম আল্লাহ দুনিয়ায় এমন একজন বান্দা আছেন এক্স ক, যে ক দিয়ে গুণ করলে সেটা আমাদের 90 ডিগ্রি ঘুরায়। তো মনে করলাম এটা ছিল 2, 2 সাথে আমি যে ক দিয়ে গুণ করলাম সেটা 90 ডিগ্রি ঘুরে গেল। আমি যখন আরো ক দিয়ে গুণ করলাম আবার ক দিয়ে, সে আরো 90 ডিগ্রি ঘুরলো, ঘুরে কোথায় আসবে? মাইনাস করতে। ভালো করে খেয়াল করো, 2 ছিল, 2 কে দিয়ে ক কে গুণ করলাম, ক এর কাজে হচ্ছে 90 ডিগ্রি ঘোরানো, সেটাকে এখানে নিয়ে গেল। আবার যদি ক দিয়ে গুণ করি সেই পাশে চলে এসে মাইনাস করতে চলে আসবে। তাহলে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেই ইকুয়েশনটা দেখতে এইরকম, এবং এখান থেকে পাওয়া যাচ্ছে ক স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, এবং ক এর যে পরিচয়টা আমরা পাচ্ছি সেটা অভাবনীয়। এটাকে আমরা বাস্তব সংখ্যার জগতে কোথাও দেখি না, √1 কিন্তু সে কোনো কাজ করছে না, করছে। সে আমাকে ঘুরিয়ে দিচ্ছে, কত ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে? 90 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। এবং এই যে জিনিসটা যেহেতু এটা বাস্তব অক্ষরেখায় নেই, আমরা নতুন একটা অক্ষ তৈরি করলাম, নতুন একটা অক্ষ কল্পনা করে নিলাম, যেটাকে বললাম কাল্পনিক অক্ষ। এটা ছিল বাস্তব অক্ষ, আমরা এই অক্ষরটাকে নামই দিয়ে দিলাম, এটা কল্পনা করেছি, এটা নাম হলো কাল্পনিক অক্ষ, ইংলিশে বলে ইমাজিনারি অ্যাক্সিস। নতুন একটা জায়গা আমরা তৈরি করলাম, এবং ইমাজিনারি শব্দের প্রথম অক্ষর আই দিয়ে আমরা এই জিনিসটাকে ডিনোট করলাম। আমরা বললাম √1 এটা হচ্ছে আই। সো আই আসলে কি জিনিস? √1 আই মেইন কাজটা কি? একটা জিনিসকে ঘুরিয়ে দেওয়া। কত ডিগ্রি ঘুরিয়ে দেওয়া? 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া। আই মেইন ব্যাখ্যাটা হচ্ছে এটা। এবার এটুকু যদি আমরা জানি, এখন আমরা মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে একটু ছোট জিনিস দেখার চেষ্টা করি। ধরা যাক একটা সংখ্যা আছে 4 + 5i, এই জিনিসটা কি মিন করবে এখন আমরা সেটা বোঝার চেষ্টা করি। 4 + 5 যদি আগে থাকতো সেটা কি মিন করতো? 4 মানে হচ্ছে আগে 4 ঘর যাও ডান দিকে, তারপর আরো 5 ঘর যাও, তাহলে আমি কোথায় গিয়ে পৌঁছাবো? 9 গিয়ে পৌঁছাবো। সিম্পল কথা, আগে 4 গেলাম তারপর 5 গেলাম, মোট গেলাম 9। বাট এখানে আমি বলছি 4 + 5i, তুমি 4 এদিকে যাও, বাট 5 কিন্তু ওই দিকে আরেকবার যাবে না। অর্থাৎ 5 তুমি কোন দিকে যাবে? 5 যাবে 90 ডিগ্রি ঘুরে এই জায়গাটাতে। অর্থাৎ এখন এদিকে গেলাম 4 আর এদিকে 5, এটার ভ্যালু কিন্তু 4, এটার ভ্যালু 5। এই আয়ের কাজটা হচ্ছে জাস্ট ঘুরিয়ে দেওয়া। আগে ছিল এদিকে, আমি এখন ঘুরিয়ে এই পাশটা নিয়ে গেলাম। তাহলে নতুন যে সংখ্যাটা পাওয়া গেল 4 + 5i, সেটার পজিশন হচ্ছে এই জায়গাটায়। এটাই হলো অবশ্যই 4 + 5i। আমি কেন্দ্রের সাথে যোগ করে দিলাম। এবার আমরা মডুলাস জিনিসটা জানতে চাই। মডুলাস বলতে আসলে কি বোঝায়? আমি তোমাকে প্রশ্ন করলাম মডুলাস অফ -4 মানে কত? তুমি বলে দেবে 4। জিজ্ঞেস করলাম মডুলাস 4 কত? তুমি বললে তখন সেটা 4। কিন্তু কথা হচ্ছে কেন এটা 4? কেন ভাইয়া বলছে তো এরকম? জিনিসটা এরকম হওয়াটা ঠিক না। এটা ব্যাখ্যা হচ্ছে মডুলাস বলতে সবসময় বোঝায় একটা দূরত্বকে। কোন দূরত্বকে? মূল বিন্দু থেকে দূরত্বকে। লক্ষ্য করো একটা সংখ্যা রেখায় এটা হচ্ছে 0 পয়েন্ট, 1 2 3 4, এদিকে -1 -2 -3 -4। আমি যদি বলি মডুলাস অফ -2, এটা আসলে মিন করে 0 পয়েন্ট থেকে -2 পয়েন্টের দূরত্ব। আবার বলছি আমি 0 পয়েন্ট থেকে -2 পয়েন্টের দূরত্ব। দূরত্ব কত একক হবে? দূরত্ব হবে জাস্ট 2 একক। আমি যদি বলি মডুলাস অফ 2, সেটা কত হবে? 0 থেকে 2 এর দূরত্ব, সেটা কত? সেটাও কিন্তু 2। সো দুই ক্ষেত্রে আমরা যে দূরত্ব পাচ্ছি দূরত্বটা কিন্তু 2। এখন এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বুঝতে পারবো যে মডুলাস অফ 3 + 4i বলতে কি বোঝায়। তখন বোঝা যাবে যে ওকে মডুলাস অফ 3 + 4i বলতে বোঝাবে এদিকে 3 ঘর আর ওদিকে 4 ঘর। তাহলে এই মূল বিন্দু থেকে এটা দূরত্ব কত একক হবে? দূরত্ব হবে আসলে পিথাগোরাস থেকে বলতে পারি √3² +
4 স্কয়ার, এটাই হচ্ছে মূল বিন্দু থেকে ওই পয়েন্টটা দূরত্ব। তাহলে এটার ভ্যালু হচ্ছে 5। সেখান থেকে আসলে বলা যায় a প্লাস ib বা a প্লাস bi এটার ভ্যালু হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার। যেটা নিয়ে মানুষ বেশি ঝামেলায় পড়ে সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট নিয়ে সবাই অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়। আর্গুমেন্টের অঙ্ক মাঝে মাঝে বুয়েটের এমসিকিউতে দিয়ে থাকে। সেসব ক্ষেত্রে আমি আগেই বলে রাখতে চাই যে আর্গুমেন্ট আগে জিনিসটা কি সেটা বোঝা দরকার। সেকেন্ডলি যেটা করা দরকার সেটা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে আর্গুমেন্ট কিভাবে বের করা যায় সেটা একটু বুঝে রাখা দরকার। কারণ আমাদের এত সময় নেই আমরা ফুটে ফুটে বের করবো যে কোথাও আর্গুমেন্ট কত আছে। আমাদের কাছে একটা সুন্দর ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটরে আমরা জাস্ট মানটা ইনপুট দেবো, আমাদের সুন্দর করে বলে দেবে আউটপুটটা কত। আমরা আমাকে একটা জিনিস ওখানে বসে বসে ক্যালকুলেট করবো না। তারপরও আর্গুমেন্ট জিনিসটা কি সেটা একটু জানা দরকার। আর্গুমেন্ট নিয়ে একটা ভুল আমাদের মাঝখানে অনেক সময় থাকে যে আর্গুমেন্ট অফ a প্লাস ib, এই জিনিসটা ভ্যালু কত, অনেকে দুম করে বলে দেয় tan ইনভার্স b বাই a। এটা অনেক বড় একটা ভুল, যেটা আমি অনেক ছোটবেলাতে অর্থাৎ তোমাদের বয়সে যখন ছিলাম তখন আমি প্রায় এই ভুলটা করতাম। আমি জানতাম না যে আসলে এটা কি ভুল করে। সেকেন্ডলি আর্গুমেন্ট জিনিসটা আসলে কি সেটা বলে ফেলি। আর্গুমেন্ট হচ্ছে একটা অ্যাঙ্গেল। কোন অ্যাঙ্গেল? আমরা যদি আর্গুমেন্ট অফ 2 প্লাস 5i যাই তখন এদিকে 2 ঘর এদিকে 5 ঘর নিলে এই হচ্ছে সেই পয়েন্টটা। আর্গুমেন্ট বোঝায় বাস্তব অক্ষের সাথে, বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে এই মূল বিন্দু এবং আমাদের কমপ্লেক্স নাম্বারের সংযোগ রেখাটি, সংযোগ রেখাংশটি যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত। তো এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা এখানে আর্গুমেন্ট। এটাকে আমরা নরমালি এদিকে 2 আর এদিকে 5 চিন্তা করলে tan ইনভার্স 5/2 দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারি। যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যদি এরকম হয় আর্গুমেন্ট 1 প্লাস i তার মান কত হবে, এদিকে 1 ঘর ওইদিকে 1 ঘর। খুব সুন্দর করে আমরা বলে দেব যে ওকে এদিকে 1 ঘর ওইদিকে 1 ঘর 1 প্লাস 1 ইনটু i। এটা তখন এমনি 45 ডিগ্রি বোঝা যায়। আমরা যদি ম্যাথমেটিক্যালি করতে যাই খুব সুন্দর করে বলে দিই কেন এটা হচ্ছে 1/1 দ্যাট মিন্স tan ইনভার্স 1 tan ইনভার্স 1 এর মান 45 ডিগ্রি মিলছে তো ঠিক আছে, আমাদের ফর্মুলা তো ঠিকই আছে। কিন্তু যদি এরকম হতো আর্গুমেন্ট -1 - i, এইবার দেখো তুমি ঝামেলায় পড়ে যাবে। তুমি বলবে কেন এখন হচ্ছে tan ইনভার্স -1/-1 দ্যাট মিন্স tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু তুমি নিজে বোঝার চেষ্টা করো তো -1 - i এই পয়েন্টটা আসলে কোন জায়গায় আছে। আমার এই আর্গন চিত্রের কোথায় আছে খেয়াল করো। -1 - i এদিকে -1 এদিকে -i। এখন যদি আমি বাস্তব অক্ষের এই ধনাত্মক দিকটার সাথে অ্যাঙ্গেল মেজার করতে চাই সেই অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রি হবে? কখনোই এটা 45 ডিগ্রি হবে না, এটা অনেক বেশি হবে বা অন্য দিক থেকে চিন্তা করলেও অন্য রকম হবে, অর্থাৎ 45 ডিগ্রি হবে। তাহলে সেই অ্যাঙ্গেলটা কত বলা যেতে পারে? আমরা এখানে তখন খেয়াল করতে পারি যে ওকে এই এতটুকু অ্যাঙ্গেল আসলে এটা 1 আর এটা 1 চিন্তা করলে এই এতটুকু হবে 45 আর এদিকে আছে 180। সুতরাং এই আর্গুমেন্টের মান হবে 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি দ্যাট মিন্স 225 ডিগ্রি। এটা ঠিক আছে। আর একজন লোক বলবে কি কেন আমি ওই দিক থেকে কেন চিন্তা করবো, আমি যদি এই দিক থেকে চিন্তা করি তখন সে বলবে এই একটুকু হচ্ছে 90 ডিগ্রি আর একটুকু হচ্ছে 45 ডিগ্রি, এই হলো 135 ডিগ্রি। কিন্তু যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে আছে সুতরাং এটা নেগেটিভ হবে, এটা হচ্ছে -135 ডিগ্রি। সে যদি বলে এটার মান হচ্ছে -135 ডিগ্রি সে কি ভুল বলবে? না, আসলে সে ভুল বলবে না। তাহলে কি আর্গুমেন্টের মান 225 ঠিক -135 ঠিক? অবশ্যই। আর্গুমেন্টের মান এই দুটো শুধু না আর অনেক হতে পারে। কেমন? যদি আমি আরো এক পাক ঘুরে আসি, মনে করো তোমার এখানে পৌঁছানো দরকার, একজন লোক এখান থেকে ঘোরা শুরু করলো, সে টের পায় নাই প্রথমবার, খেয়াল করো এখান থেকে সে যাচ্ছে 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 পার হয়ে চলে গেছে, খেয়াল করে নেই, আরেকবার ঘুরে আসছে, ঘুরে 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 এইখানে এসে সে টের পাইছে এইখানে তো আমার দাঁত ছিল, দাঁত তো আগেই পার হয়ে গেছি আমি। যাই হোক, তখন তাহলে চিন্তা করো মোট সে কত ডিগ্রি ঘুরলো। আগে 360 ঘুরছে, তারপরে আরো 225 ঘুরছে, মোট 585 ডিগ্রি। সে বললো হুজুর আমি ভেবেছি এটা মান হলো 585 ডিগ্রি। সে কি ভুল বলবে? না, সেও ভুল বলেনি। তাহলে আর্গুমেন্টের মান কি যা খুশি তাই হতে পারে? যা খুশি তাই নয়, তবে অনেক হতে পারে। সেখান থেকে আমরা স্পেশাল একটাকে মুখ্য আর্গুমেন্ট করি। কোন আর্গুমেন্টটাকে মুখ্য আর্গুমেন্ট বলা হয়? মুখ্য আর্গুমেন্ট বলা হয় সেই আর্গুমেন্টটাকে যার মানটা -180 থেকে +180 মাঝখানে। আমরা আসলে ইউনিকনেসটা রাখার জন্যই এই কাজটা করছি। খেয়াল করো
মুখ্য আর্গুমেন্টের মানটা যখন লেখা হয় জিনিসটাকে এইরকম একটা আকৃতিতে লেখা হয়, -180 থেকে বড় এটার মানটা এবং 180 সমান কিংবা ছোট। খেয়াল করো 180 এই জায়গায় কিন্তু কোনো সমান চিহ্ন দেওয়া নেই, এটা অনেক গুরুত্ববহ, কারণ যখন -180 তে পৌঁছে যাচ্ছি আমি আসলে সেটা +180 সমানই মিন করে। -180 মানে এই দিক থেকে ঘুরে এই জায়গায় পৌঁছাবো, +180 মানে এখানে পৌঁছাবো, পয়েন্টটা এরকম দাঁড়াচ্ছে না, বলবো -180 ডিগ্রি, আমি ঘুরে সামনে দেখবো কি কি আছে। যদি আবার এখানে থাকি বলবো +180 ডিগ্রি, আমি এই পাশ দিয়ে ঘুরে আবার একই জায়গাতেই পৌঁছাবো। দুই ক্ষেত্রে আমি কিন্তু সেম জায়গায় পৌঁছাচ্ছি, এটা আলাদা কোনো ভ্যালু নাই। অর্থাৎ আমরা এই জায়গায় -180 কে দিচ্ছি না, আমরা দেবো +180 কে। তাহলে জাস্ট খেয়াল করো, আরো সোজা করে বলতে গেলে মুখ্য আর্গুমেন্ট কোনটা হবে, যেটা কাছে সেটা মুখ্য আর্গুমেন্ট। আবার বলছি আমি, যে দিক থেকে গেলে কাছে হয় সেটাই মুখ্য আর্গুমেন্ট। এটা জাস্ট এই এতটুকুই মিন করে। তাহলে খেয়াল করো, যদি আমি বলি এখন -2 + 5i, আর্গুমেন্ট অফ -2 + 5i, দেখো এদিকে -2 এদিকে 5i নিলাম। তুমি এইখান থেকে সবসময় যাত্রা শুরু করবে এই পয়েন্ট থেকে। কোন দিক দিয়ে ঘুরলে তোমার কাছে পড়ে এই লাইনটা, এই দিক দিয়ে ঘুরলে নাকি এই পাশ থেকে ঘুরলে? নিশ্চয়ই উপর দিয়ে ঘুরলে কাছে পড়ে, তুমি এই দিক দিয়ে ঘুরবে। এই দিক দিয়ে ঘুরলে যতটুকু অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটাই হবে মুখ্য আর্গুমেন্ট। সেটা বের করার জন্য কিভাবে বের করতে পারি, আমি এইভাবে বের করতে পারি। আমার চিন্তা করার সময় যে ওকে আমি এদিকে দেখতে পাচ্ছি 2 একক আর এদিকে আছে 5 একক, নেগেটিভ পজিটিভ চিন্তা করার দরকার নাই, শুধু মান নিয়ে চিন্তা করো, জাস্ট মান নিয়ে চিন্তা করো। এই ছোট্ট অ্যাঙ্গেলটা বের করে ফেলো আগে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা নিশ্চয়ই হবে tan ইনভার্স 5/2। এইবার তুমি এখান থেকে ছোট্ট এই অ্যাঙ্গেলটা মেজার করে ফেলতে পারবে, তারপর 180 থেকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। যদি বলতো 2 - 5i, তখন কি করতাম, তখন খেয়াল করো 2 - 5i ও যদি বলতো এদিকে 2 এদিকে -5i, তখন আমরা দেখতাম কোন পাশ থেকে কাছে হয়, এখান থেকে শুরু করলে এদিক দিয়ে কাছে হয়ে যায়। তাহলে আগে কোনো কিছু চিন্তা না করে জাস্ট এদিকে 2 এদিকে 5 চিন্তা করো, মাইনাস টেন্ডেন্স ভাবার দরকার নাই। আবার বলছি আমি মাইনাস টেন্ডেন্স ভাবার দরকার নাই, তুমি শুধু আগে অ্যাঙ্গেলটা বের করে নাও কোনো মতে। এটার অ্যাঙ্গেল হবে tan ইনভার্স 5/2, এই ছোট এই অ্যাঙ্গেলটা, মাঝখান তার পজিটিভ অ্যাঙ্গেল টু কত সেটা দেখে নাও। আর যেহেতু এবার চিন্তা করো যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে আছে, সুতরাং এটা হবে tan ইনভার্স 5/2। যদি এমন হতো আর্গুমেন্ট অফ -2 - 5i, তখন কি করতাম, তখন আসতো -2 - 5i। আবার বলছি আমি প্লাস মাইনাস এখানে ফার্স্ট টাইম দেখার দরকার নাই, তুমি পরে চিন্তা করবে এটি। তখন দেখো এই যদি দাঁড়াতো এই ছোট অ্যাঙ্গেলটাকে বের করে ফেলি, এটা হবে tan ইনভার্স 5/2। এটা যখন বের করে ফেলেছো তখন লক্ষ্য করো যে আমি যদি এই পয়েন্ট থেকে এই দিক দিয়ে আসি তাহলে কাছে পড়ে। এই অ্যাঙ্গেলটা যদি হয় tan ইনভার্স 5/2, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটার মান হবে 180 মাইনাস tan ইনভার্স 5/2, এটার মান। এবং যেহেতু আমি ঘড়ির কাঁটার দিকে এসেছি, পুরোটার উপরে একটা নেগেটিভ সাইন, তাহলে এটাই হচ্ছে এখানকার জন্য মুখ্য আর্গুমেন্ট। আর আমরা যদি পাইয়ের ফর্মে লিখি তাহলে রেডিয়ান পাওয়া যাবে, আর এটা লেখাটা আসলে এটা পাইয়ের ফর্মে লেখাটা, রেডিয়ান লেখাটাই এটা। আমরা আর্গুমেন্ট দেখলাম, এখন জটিল সংখ্যার কিছু কথা একটু বলে ফেলতে চাই। জটিল সংখ্যার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওমেগা, আই এর পাওয়ার। ওমেগা এবং আই এর পাওয়ারগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখি একটু যে 1/i এই জিনিসটা কত, 1/i মানে কি, মাইনাস অফ -1/i বা -i²/i, দ্যাট মিন্স -i। 1/i মানে হচ্ছে -i, এই জিনিসটা মাথার মধ্যে একটু ভালো করে রেখে দিও, এটা অনেক কাজে লাগে যে 1/i এটা মানে হচ্ছে -i। আর একটা ব্যাপার 1 + i/1 - i, এটা দিয়ে অনেক রকম অঙ্ক বানানো যায়। তো এই জিনিসটা একটু জেনে রাখো যে 1 + i/1 - i এটাকে আমরা যদি অনুপাত দিয়ে গুণ করে ফেলি, নিচের অনুপাত দিয়ে উপরে নিচে গুণ করলাম, সবসময় হরের অনুপাত দিয়ে উপরে নিচে গুণ করা হয়। এই অবস্থায় যেটা পাওয়া যাবে, নিচে আসে 1² - i², উপরে 1² + 2i -1, দ্যাট মিন্স উপরে আসবে 12i বাই নিচে আসবে 2, এটা মান হচ্ছে i। এই 1 + i/1 - i এই জিনিসটার মান কিন্তু শুধুমাত্র i। আচ্ছা, এবার i এর পাওয়ার নিয়ে একটু বলা যাক। আসলে i এর কাজটা কি হলো, i এর কাজ ঘোরানো। সো এখানে যদি 1 হয়, একবার আমি যদি ঘোরাই 90 ডিগ্রি এখানে পৌঁছাবো, এটা হচ্ছে i। 1 এর ঠিক উল্টো দিকে কি আছে, -1। i এর ঠিক উল্টো দিকে কি আছে, -i। এই একটুকু জিনিস, এই চারটা বান্দাকে তুমি যদি ঠিকমতো জানতে পারো তাহলে আসলে সমস্ত কিছু বলে দেওয়া যায়। আমরা বলতে পারি যে i⁻1 এটা হচ্ছে i, i⁻2 এটা হচ্ছে -1, কারণ এই যে দুইবার i ঘুরলে আমি -1 এ পৌঁছাই, তিনবার যদি i ঘোরা যায় তাহলে আমি পৌঁছাবো -1
i কিউব মানে হচ্ছে মাইনাস i, এবং 4 বার যদি i ঘোরা যায় তাহলে বোঝাবো 1 এ i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। তাহলে i টু দি পাওয়ার 5 মানে কি হবে? আমি আবার কোথায় পৌঁছা যাচ্ছি? 4 বার তো ঘুরলে 1 এ পৌঁছাই, তারপরে আবার i টু দি পাওয়ার 5 করলে আবার i তে পৌঁছাচ্ছি। অর্থাৎ আমি যদি কখনো বের করতে চাই i টু দি পাওয়ার 101 কত, আগে দেখে ফেলবো 4 বার করে কতবার যায়। দেখো 4 এর কোন গুণিতক কি এর মধ্যে আছে? 100 প্লাস 1। আগে 4 এর গুণিতক তার সঙ্গে কিছু একটা যোগফল হিসেবে এটাকে লিখতে পারবো, কারণ আমরা জানি 4 এর গুণিতক হওয়া মানে আবার 1 এ ফিরে আসা, এই একটা 1 হয়ে যাবে, তারপরে বাদ বাকি যেটা থাকবে সেটাই হবে অ্যানসার। অর্থাৎ i টু দি পাওয়ার 101 মানে হচ্ছে জাস্ট i টু দি পাওয়ার 4m, এটা সব সময় 1 যদি m এর মান পূর্ণ সংখ্যা হয়। i টু দি পাওয়ার 4n প্লাস 2, 4n প্লাস 1, এটা সব সময় i টু দি পাওয়ার 4n প্লাস 2, এটা সব সময় মাইনাস 1, এবং i টু দি পাওয়ার 4n প্লাস 3, এটা সব সময় মাইনাস i। 1i minus 1 minus i, 1i minus 1 minus i, 1i minus 1 minus i, এই জিনিসটা বারবার এরকম করে চক্রাকারে আসতে থাকে। ওমেগার ক্ষেত্রে 1 ওমেগা ওমেগা স্কয়ার, 1 ওমেগা ওমেগা স্কয়ার, 1 ওমেগা ওমেগা স্কয়ার, এরকম একটা চক্র বারবার ফলো। এখন আমরা দেখব জটিল সংখ্যার বর্গমূল কিভাবে দ্রুত করা যায় সেটা, এবং এটা দেখার পর তোমাদের হয়তো মনে হবে যে এই নিয়মটা তোমরা যদি ইন্টারমিডিয়েটের সময় জানতে তাহলে অনেক দ্রুত অঙ্কন করে ফেলতে। আমরা এই জিনিসটা অনেক বড় করে করি, অনেক লেন্থি করে করি। যেমন -3 + 4i, এটা যদি আমরা বর্গমূল করতে চাই, যেটা করে নিই, এটা সমান সমান ধরে নিই যে ধরি এটার বর্গমূল, ধরি এত এর বর্গমূল a + ib, এরকম কিছু একটা ধরে নিই, এটাকে স্কয়ার করতে অনেক ঝামেলা করে শেষ করতে হয়। বাট এখন আমরা জাস্ট দুই জায়গায় জিনিসটা করে ফেলতে পারবো। তার জন্য খেয়াল করো, একটা ছোট্ট ফর্মুলা একটু জানতে হবে। এত এর বর্গমূল হবে প্লাস মাইনাস 1/√2। খেয়াল করো, প্লাস মাইনাস 1/√2, প্রথম দেখাটা একটু কষ্ট লাগবে, তারপরে আর কিছু মনে হবে না। রুট ওভার আর প্লাসে চিহ্ন i ইনটু রুট ওভার আর মাইনাসে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাসে চিহ্ন i রুট ওভার আর মাইনাসে। আমি বোঝাচ্ছি তোমাদেরকে জিনিসটা আসলে কি। খেয়াল করো, আমরা যদি এই সংখ্যাটাকে a + ib আকারে চিন্তা করি, এই সংখ্যাটাকে যদি a + ib আকারে চিন্তা করি, তাহলে r হবে √a² + b², অর্থাৎ জাস্ট মডুলাসটা। এই সংখ্যার মডুলাস হচ্ছে r। তোমাদের প্রথম কাজ হচ্ছে মডুলাসটা বের করে ফেলো। মডুলাসটা যখন তুমি বের করে ফেলতে পারবে তখন এই অংশটা একেবারেই সোজা হয়ে যাবে। দেখো a কত? a হচ্ছে এখানে -3, তাহলে এইখানে বর্গমূলটা কত হবে খেয়াল করো। এর বর্গমূল হবে প্লাস মাইনাস 1/√2, এটা আমাদের আগে থেকে জানা আছে। রুট ওভার বর্গের মডুলাস কত? r হবে √3² + 4² 3 স্কয়ার করে 9 আর 16 25, √25 মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে পাবো আমি 5 প্লাস a মানে কিন্তু -3 হচ্ছে, কারণ এর মান নিজেই তো -3। চিহ্ন হচ্ছে এখানে মাঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই, যদি এখানে মাইনাস থাকতো এখানে মাইনাস লিখতাম। i ইনটু রুট ওভার আর মাইনাসে আর কত বের করে রাখছি? 5 মাইনাস মাইনাসে প্লাস 3। তারপর দেখো প্লাস মাইনাস 1/√2, এটা হবে √2 প্লাস i ইনটু √8 মানে হচ্ছে 2√2। √2 যদি কমন নিয়ে কাটাকাটি করা যায় তাহলে থাকবে 1 + 1 অবশেষ। এটাই হচ্ছে এই সংখ্যার বর্গমূল। আবার খেয়াল করো, তাহলে আমরা আরেকটা জন্য চিন্তা করি, আরেকটা সংখ্যার জন্য। ধরো তোমাদেরকে দেওয়া আছে -5 -12i, তখন তার বর্গমূল কি হবে? আমরা সরাসরি করে ফেলি। প্রথম কাজ হচ্ছে r বের করা। r হবে √5² + 12² দ্যাট মিন্স 13, আর এর মান শেষ, অতএব অ্যানসার প্লাস মাইনাস 1/√2, এটা আমাদের আগে থেকে জানা আছে। √13 প্লাস a, চিহ্ন মাঝখানে কি আছে? এবার চিহ্ন কিন্তু মাইনাস, মাথার মধ্যে রেখো, এখানে কিন্তু চিহ্ন, এখানে মাঝখানে যে চিহ্ন থাকবে এখানে ঠিক সেই চিহ্নটাই হবে। i ইনটু √13 প্লাস 5, 13 মাইনাস 5 হচ্ছে 8 মানে 2√2, আর এটা হচ্ছে 13 প্লাস 5 মানে হচ্ছে 18, √18 মানে হচ্ছে 3√2, এটা 2√2, এটা 3√2, আর তাকে যদি √2 দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে √2 গুলো থাকবেই না কিছু, এখানে অ্যানসার হবে 2। অবশেষ এই হচ্ছে -5 -12i এর বর্গমূল। এই নিয়মটা কি রিটার্নে অ্যাপ্লাই করা যাবে ভাইয়া? হ্যাঁ, আমরা রিটার্নে অ্যাপ্লাই করতে পারি। এবার আসো বর্গমূল
বর্গমূল তো আমরা শিখে ফেললাম, এবারে দেখবো ঘনমূল কিভাবে বের করা যায়। ঘনমূলের জন্য আগেই তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমাদের মনে আছে একক অর্থাৎ 1 এর ঘনমূল তিনটা কি কি? এককের ঘনমূল হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার, যেখানে ওমেগা কত -1 প্লাস মাইনাস প্লাস মাইনাস রোডার মাইনাস 3/2 আর ওমেগা স্কয়ার হচ্ছে -1 মাইনাস রোডার মাইনাস 3/2। এই দুটো তোমরা যদি জানো তাহলে আসলে যে কোনো ছোট ছোট ঘনমূল করা এখন খুবই সিম্পল ব্যাপার। ঘনমূল করার এবার খেয়াল করো, ধরো তোমাকে বললাম -8 এত এর ঘনমূল কত? আমরা জানি যে কোনো সংখ্যার বর্গমূল থাকে 2টি, ঘনমূল থাকে 3টি, চতুর্থ মূল থাকে 4টি, পঞ্চম মূল থাকে 5টি, যততম মূল ঠিক ততগুলো করে মূল থাকে। ঘনমূল মানে কি? কিউবিক রুট মানে 3টা থাকবে এখানে, সেই 3টা কত কত হবে? এই অঙ্কের জন্য এই পর্যন্ত লিখে ফেলো। x কিউব হচ্ছে -8, আমাদের x এর ভ্যালু দরকার, কয়টা ভ্যালু পাবো আমরা? 3টা ভ্যালু পাবো। এই অঙ্কের সবচেয়ে কষ্টকর লাইন হচ্ছে এই সেকেন্ড লাইনটা। তোমাকে যে কোনো উপায়ে -8 কে একটা কিউব রূপে লিখতে হবে। -8 এর কি লেখা যায়? এটা হচ্ছে -2 কিউব। এই কষ্টকর কাজ শেষ, এটাই কষ্টকর কাজ, আর কোনো কাজ নাই। অতএব অ্যানসার হবে -2 ওমেগা -2 ওমেগা স্কয়ার। এই হলো ঘনমূল। এই ঘনমূলগুলো যদি কমনলি করতে হয় অনেক বড় হয়ে যায়। এখন কথা হচ্ছে এটা কি হলো বা কেন হলো একটু বোঝা দরকার, তাই না? আমরা দুটো করে লিখে ফেললাম, বুঝলাম না কিছু, এটা কি লিখতে পারি? এটা অনেক সিম্পল আসলে। খেয়াল করো, আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি, এটা হচ্ছে x কিউব বাই -2 হোল কিউব ইকুয়াল টু 1। আমরা এবার শিখে আসলাম, বা পুরোটাকে একসাথে চিন্তা করলে x বাই -2 হোল কিউব ইকুয়াল টু 1। এখন আমরা জানি 1 এর ঘনমূল আছে 3টা, 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে এখন x এর মান যদি চাই, এই -2 দিলে সবাই গুণ হয়ে যাবে, ফলে কত হবে? -2 হবে, -2 সাথে ওমেগা গুণ করলে -2 ওমেগা এবং -2 ওমেগা স্কয়ার। এবং এরপরে তোমরা যেটা করবে, অবশ্যই ওমেগার মান যেটা জানতে তোমরা আগে থেকে, সেই মানটাকে বসাই দিবা। এটা কোনো খুব কষ্টকর কাজ না। ওমেগার মান তো তোমরা জানো, ওমেগার মান হচ্ছে -1 মাইনাস প্লাস i/3/2, 2 কেটে যাবে, আর ওই পাশে -2 -1 মাইনাস i/3/2। যেগুলো অ্যান্সার দাঁড়াবে সেটা হচ্ছে -2 মাইনাস প্লাস হয়ে গেলে 1 মাইনাস i/3, আর এটা হবে 1 প্লাস i/3 শেষ। এইগুলো -8 এর তিনটা ঘনমূল। এখন কথা হচ্ছে সবসময় -8 এরকম জিনিস না থেকে যদি i আকারের কোনো কিছু থাকে, মানে কি ধরা যাক দিল -27i এত এর ঘনমূল, তাহলে আসলে একই কথা। তোমার প্রথম লাইন তোমার জানা x কিউব ইকুয়াল টু -27i, এরপর সেই কষ্টকর লাইনটা, আমাদের কষ্টকর লাইনটা কি ছিল? কোনো মতে এটাকে কোনো মতে আমরা একটা কিউব রূপে দেখাতে চাই। এখন 27 কে লেখা যায় 3 কিউব, আর তোমরা হয়তো জানো i কিউব মানে হচ্ছে -i, 1 এদিকে i, আর ওদিকে -1, i এর ঠিক নিচে থাকবে -i। তার মানে 3 বার যদি ঘোরা যায়, দেখো 1 2 3, আমরা কার ঘরে পৌঁছাই? -i এর ঘরে। i কিউব মানে হচ্ছে -i। তো আমরা -i কে লিখে দিলাম i কিউব, তার মানে x কিউবের মান দাঁড়াচ্ছে আসলে 3i হোল কিউব। আমরা যে কষ্টকর আশা করতে যাচ্ছিলাম x কিউবের কোনোটা কিছু কিউব রূপে লেখাতে যাচ্ছি, সেটা পেয়ে গেছি। তাহলে এখন অ্যানসার কি হবে? এখন x এর মান হবে 3টা, একটা হলো 3i ওমেগা আর একটা 3i ওমেগা স্কয়ার। অঙ্ক শেষ। এবার আসো যে আমরা চতুর্থ মূল নিয়ে চিন্তা করি। আমরা বর্গমূল শিখেছি, ঘনমূল শিখেছি, এবারে চতুর্থ মূল। চতুর্থ মূলের জন্য একটা জিনিস আগে থেকে জানতে হবে, সেটা হচ্ছে i এর ঘনমূল কত, i এর বর্গমূল কত। বুঝছো? i এর বর্গমূল কত, i এর নিজেরই বর্গমূল কত হবে সেটা জানাটা অনেক ইম্পর্টেন্ট। দেখো i কে আমরা এভাবে লিখতে পারি, i মানে হলো হাফ অফ 2i, 2 কেটে যাবে। এই 2i কে লেখা যায় এইভাবে 1 স্কয়ার প্লাস 2 * 1 * i প্লাস i স্কয়ার। কেন এভাবে লেখা গেল? কারণ i স্কয়ার মানে -1 আর 1 স্কয়ার মানে +1, প্লাস মাইনাসে এইগুলো চলে গেল, আসলে এটা কিছুই নাই। আর 2 আর 1 কে 2 তো 2i থাকবে এখানে। পুরো জিনিসটা যা ছিল তাই আছে, বাট মাঝখান থেকে যেটা হলো আমরা সুন্দর একটা স্কয়ারের ফর্মে পেয়ে গেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, সেই নিচে লেখার ফর্মুলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি i এর বর্গমূল হবে এখানে প্লাস মাইনাস গুণ করে দিলে
1/√2 আর এটা i এর বর্গমূল পাওয়া গেল প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i আর মাইনাস i এর বর্গমূল হবে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i জাস্ট i এর সামনে মাইনাস। এই দুটো জিনিস একটু মনে রাখলে ভালো হয়। প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i। দুটো জিনিস যদি আমরা জানি তাহলে এখন চতুর্থ মূল বের করা সোজা। এই দুটো জিনিস জানার পরে এবার আমরা খেয়াল করি, ধরলাম বললো যে -81 এর চতুর্থ মূল কত। এই অঙ্কগুলো সবই প্রায় বইয়ের অঙ্ক, এগুলো আবার দিতে পারি। তাহলে প্রথম কাজ হবে x⁴ -81 লিখে ফেলা। দেন আমরা লিখতে পারি এটাকে এইভাবে x² হোল স্কয়ার = 9i²। তার মানে x² এর মান হবে +-9i। দেখো যদি x² তাহলে এখানে দুই ধরনের মান পাচ্ছি, +9i। তাহলে এবার এখানে জাস্ট খেয়াল করো যে i এর বর্গমূল তো অলরেডি আমরা জানি, সেখান থেকে বলে দিতে পারি x এর মান হবে +- 9 বর্গমূল 3, i এর জন্য ছিল 1/√2 1 প্লাস i, 9 এর জন্য 3 আর মাইনাস i এর বর্গমূল হচ্ছে 1/√2 1 মাইনাস i। একটু আগে আমরা লিখছিলাম i এর বর্গমূল কত ছিল, x² যদি i হয় তখন x এর মান কত হয় +-1/√2 1 প্লাস i। তাহলে যদি এখানে জাস্ট 9 থাকে 9 এর উপরে এখানে জাস্ট 3 আসবে আর কিছু, -9 এই মাইনাস i এর জন্য ঠিক এক কথা, এখানে জাস্ট মাইনাস আসবে। তাহলে আমরা x এর যে চারটা মান পাচ্ছি সেগুলো হচ্ছে +-3/√2 1 +-i। এখন যারা আরো বেশি বুদ্ধিমান তারা খেয়াল করো, যদি এরকম জিনিস আমরা পেয়ে যাই, দেখো 81 মানে কিন্তু 3 টু দি পাওয়ার 4, 81 মানে 3 টু দি পাওয়ার 4। তাহলে যদি এরকম থাকে -16 মানে কত টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4, তখন ক্ষেত্রে অ্যানসার কি হবে, তখন অ্যানসার হবে +2/√2 1 +-i। যদি এমন থাকে -125 আবার 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 625 যদি দিই তখন 5 টু দি পাওয়ার 4 হবে, তখন অ্যানসার কি আসবে, তখন অ্যানসার হবে +-5/√2 1 +-i। এবারে আমরা ষষ্ঠ মূলটি দেখতে চাই। ষষ্ঠ মূলটা কিরকম বললাম, -64 এর ষষ্ঠ মূল বের করো। ষষ্ঠ মূল কতগুলো থাকবে, অবশ্যই 16টা থাকবে। এই ষষ্ঠ মূল 6টা থাকবে। 6টা মূল কি কি হবে আমরা ধরে নিই x কি যদি = 64। এরপরে প্রাথমিক কাজটা সোজা, x³ হোল স্কয়ার লিখে এটাকে লিখতে পারি 8i হোল স্কয়ার, বা x³ এর মান দাঁড়াবে দুইটি, একটা 8i অথবা x³ এর মান হবে -8i। খেয়াল করো এরকম অঙ্ক তোমরা একটু আগেই করে এসেছো। আমরা ঘনমূল তো আমরা করতেই পারি, ঘনমূল করতে গেলে যাবে প্রথম লাইন, সেকেন্ড লাইনটা হচ্ছে সেই কষ্টকর লাইন। আমরা কোনো মতে এটাকে একটা ঘন হিসাবে প্রকাশ করব। i³ মানে হলো -i আর -i³ মানে হচ্ছে +i। i³ মানে -i আর -i³ মানে হচ্ছে +i। ফলে এখানে প্লাস চলে আসে আর 2³ মানে তো 8। তাহলে অ্যানসার হবে x এর মান হবে -2i ওমেগা -2i ওমেগা স্কয়ার। আর এখানে খেয়াল করো x³ দাঁড়াচ্ছে 2i হোল কিউব, দ্যাট মিন্স x এর মান হবে 2i ওমেগা 2i ওমেগা স্কয়ার। যারা আরো বেশি শেয়ার না তারা লক্ষ্য করো যে এখানে আসলে কি আসছে, খালি আমরা জানি 2 টু দি পাওয়ার 6 মানে হলো 64, জাস্ট এতটুকু জানি যে 2 টু দি পাওয়ার 6 64। সুতরাং এখান থেকে আমরা x এর যে 6টা মান পাবো সেই 6টা মান হচ্ছে এরকম +-2i ওমেগা +-2i ওমেগা স্কয়ার। এই হলো x এর 6টা মান। আমাদের ষষ্ঠ মূল এই পর্যন্তই, আমরা এখানে আর তেমন কিছু শিখতে চাই না। এবারে আসো এই অধ্যায়ে বহুপদী এবং বহুপদী সমীকরণ। বহুপদী আমরা কখন বলছি আর কাকে বাজাচ্ছি দেখা যাক। ধরা যাক 1 + 2x + 3x²। এই জায়গায় কতগুলো পদ বা টার্ম আছে, সেটা কিভাবে বের করা যায়, এই প্লাস মাইনাস চিহ্ন দিয়ে কতগুলো জিনিস আলাদা করে রাখা আছে। এখানে একটা দুইটা তিনটা, জাস্ট তিনটা টার্ম এখানে আছে এবং এটা হচ্ছে এক চলকের বহুপদী, কারণ এখানে
x জাস্ট x ছাড়া আর কোনো ভেরিয়েবল নাই। আচ্ছা এখন কথা হচ্ছে এটার ঘাত কত, এর ঘাত হচ্ছে x এর যে হাইয়েস্ট পাওয়ারটা সেটা, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমরা এই দ্বিঘাত রাশি আসলে এটা দ্বিঘাত বহুপদী। আর আমরা যদি এই ইকুয়েশন বানাতে চাই, এটা একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই বহুপদী এবং বহুপদী সমীকরণে আমরা যে জিনিসগুলো দেখব সেটা দেখার আগে একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ধরা যাক আমি প্রশ্ন করলাম 2 3 4 6 7 9 এমন একটা বহুপদী আছে যে বহুপদীর মূলগুলো হচ্ছে এগুলো। মূল কি জিনিস আমরা জানি যে এই সমীকরণের মূল হবে সেগুলোই, সেই ভ্যালুগুলা যে ভ্যালুগুলা বসালে ডান পক্ষ আর বাম পক্ষ সমান থাকে। যেমন x - 2 = 0, এখানে x এর মূল হচ্ছে 2, কারণ 2 যদি এই পাশে বসানো যায় তাহলে দুই পাশে সমান থাকে। আচ্ছা তো আমি বললাম একটা সমীকরণের মূল হচ্ছে 2 3 4 6 7 9। শুধুমাত্র এই মূলগুলা বিশিষ্ট সমীকরণটা কি হবে? তো তার আগে বলে নেওয়া দরকার যে একটা সমীকরণের যত ঘাত তত মূল। গাউস ছোটবেলাতেই বলে গিয়েছিলেন যে যত ঘাত তত মূল থাকে। যেমন এই সমীকরণে কতটা মূল থাকবে? অবশ্যই দুইটা, কারণ ঘাত আছে 2। এখানে যেহেতু 6টা মূল আছে, সুতরাং অবশ্যই আমরা যে সমীকরণটা চাচ্ছি তার ঘাত থাকবে 6। তো সেই সমীকরণ দেখতে কি রকম হবে? x⁻6 প্লাস সামথিং এরকম কিছু একটা হতে পারে, তাই না? তো এরকম লিখলে তো হবে না। আমরা এক্সাক্ট যদি চাই যে সমীকরণটা কি হবে সেটা কিভাবে পাওয়া যায়, সেটা পাওয়ার সবচেয়ে সিম্পল কথা হচ্ছে যে আমরা উল্টা করে চিন্তা করব যে আমাদের আসলে লাস্ট লাইনটা কি। আমরা চাচ্ছি এগুলো হচ্ছে আমাদের মূল, যেমন আমরা একটা সমাধান করছি, সেই সমাধানগুলোতে আমাদের যে সমাধানের মানগুলো আসছে সেগুলো হচ্ছে x এর মান 2, x এর মান 3 4 6 7 আর 9। তাহলে আমরা লাস্ট লাইন যেটা পাই সেটা দেখতে এইরকম যে অতএব x = 2 অথবা x = 3 অথবা x = 4 অথবা x = 6 অথবা x = 7 এরকম, তাই না? x = 6 অথবা x = 7 এরকম হয়তো কিছু একটা আছে। তো এর আগের লাইনটা কি ছিল এটা একটু চিন্তা করি তো। এই লাইনটা ঠিক আগের লাইনটা কি ছিল? এই লাইনটা ঠিক আগের লাইন যেটা ছিল সেটা নিশ্চয়ই দেখতে এরকম ছিল। অতএব x - 2 = 0 অথবা x - 3 = 0 এমন করে করে, অথবা x - 4 = 0 x - 5 = 0 এমন করে। তার আগের লাইন যেটা ছিল সেটা দেখতে কি রকম ছিল? x - 2 * x - 3 * x - 4 * x - 5 x - 6 x - 7 এরকম কিছু একটা ছিল। তার মানে হচ্ছে এই মূলগুলো বিশিষ্ট যে সমীকরণটা পাওয়া যাবে সেটা চেয়ার হবে x - 2 * x - 3 * x - 4 * x - 5 * x - 6 * x - 7 এবার ভাঙলেই তো আমরা পেয়ে যাব। এগুলো সবগুলোকে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমি যদি বলি একটা সমীকরণ আছে যে সমীকরণটার মূল হচ্ছে 2 আর 3, তাহলে সেই সমীকরণটা আসলে কি হবে? x - 2 * x - 3 = 0। মূল যদি হয় 2 3 5 তাহলে কি হবে? x - 2 * x - 3 * x - 5 = 0। আমরা যদি এখন এই জিনিসটাকে আরেকবার একটু দেখার চেষ্টা করি, একটু ভালো করে লক্ষ্য করে দেখি যে একটা সমীকরণের মূল যদি হয় 2 আর 3 তাহলে তার ইকুয়েশনটা হচ্ছে x - 2 * x - 3 = 0। এটাকে এভাবে লেখা যায় x² - 2x - 5x + 6 = 0, বা x² - 5x + 6 = 0। এবার নীরব শিক্ষা আমরা নিতে চাই। আমরা জাস্ট খেয়াল করি ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে আসলে কি যে এই 5 তার মানে কি 2 আর 3 যোগ করলে 5 হয়, আর 6 কি 2 আর 3 কি করলে 6 হবে? গুণ করলে 6 হয়। তার মানে এখানে একটা ব্যাপার আছে যোগে আর একটা ব্যাপার আছে গুণে। এই জিনিসটা এমনি এমনি সেন্স করা যায়। তাহলে আমি যদি বলি একটা a আর একটা b যদি হয় তাহলে ডিরেক্ট ইকুয়েশনটা কি হবে? x² - এই দুটো যোগ করলে যা হয় a + b * x, আর তারপর লাস্টে থাকবে দুটো গুণ করলে যা হয়। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইডিয়া। এখন আমরা সেই আইডিয়া থেকে ডাইরেক্টলি বলতে পারি এখান থেকে যে ax² + bx + c = 0, যেটাকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বলা হয়, সেটাকে ইচ্ছা করলেই আমরা লিখতে পারি এরকম করে x² + b/a * x + c/a = 0। আমরা ভালো করে এই জায়গাটা একটু খেয়াল করি যে আসলে আমাদের যে ইকুয়েশনটা দাঁড়িয়েছে সেটা চেহারাটা কেমন? x² - মূলদ্বয়ের যোগফল * x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। তাহলে এই জায়গাটা আমরা আরেকবার ভালো করে খেয়াল করি যে x² - b/a
x plus c by a equals 0 তার অর্থ হচ্ছে x স্কয়ার মাইনাস এখানে কি ছিল মূলদ্বয়ের যোগফল ইনটু x আর এখানে ছিল মূলদ্বয়ের গুণফল। এখান থেকেই বোঝা যায় যে মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস b বাই a এবং মূলদ্বয়ের গুণফল হবে c বাই a। মূলদ্বয়ের যোগফল এটা হবে মাইনাস b বাই a এবং গুণফল হবে c বাই a। আমরা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি, যদি এটা কিউবিক হতো তাহলে জিনিসটা কেমন হতো। অলরেডি যা পেলাম সেটা আরেকবার ছোট করে বলে ফেলি। তাহলে দেখো ax³ + bx² + cx + d = 0 এমন আকৃতির যদি একটি ত্রিঘাত সমীকরণ থাকে, এখানে ঘাত হচ্ছে 3, x এর সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটা হচ্ছে ঘাত, এখানে ঘাত 2, এখানে ঘাত হচ্ছে 3, এরকম অবস্থায় মূল থাকবে 3টা। আমরা ধরে নিলাম সেই 3টা মূল হচ্ছে আলফা বিটা গামা, সেই 3টা মূল হচ্ছে আলফা বিটা গামা। আচ্ছা এইটাকে আগে একটু সাইজ করে লিখে রাখি। ধরা যাক এটাকে আমরা ইচ্ছা করলে এমন করে লিখে রাখতে পারি, তাই না? b / a * x² + c / a * x + d / a = 0। এগুলো কেন লিখলাম সেটা একটু পরে বোঝা যাবে। আমরা ধরে নিলাম যে এই সমীকরণটার মূল হচ্ছে আলফা বিটা এবং গামা। তাহলে আলফা বিটা গামা ওয়ালা সমীকরণটা যেটা হবে সেটা আমরা জানি যে এটা হবে x - আলফা * x - বেটা * x - গামা। ইচ্ছা করলে এই গুণটা টানা আমরা গুণ করে যেতে পারি, এই গুণটা করে এমন কোনো বিশাল ব্যাপার না, বাট আমরা একটু বুদ্ধি দিয়ে গুণটা করতে চাই। খুব ভালো করে একটা জিনিস খেয়াল করা যাক আমরা কিভাবে তিনটা জিনিসকে গুণ করি। ধরো a + b হোল স্কয়ার, আমাদের ছোটবেলা থেকে মুখস্থ একটা জিনিস, a² + 2ab + b²। এই জিনিসটাকে আমরা আরেকটু ভালো করে দেখতে চাই যে এটা আসলে কি রকম। a + b হোল স্কয়ার মানে দুইটা a + b গুণ আকারে আছে, a + b * a + b। খেয়াল করো আমরা যদি গুণ করি তখন পাওয়া যাচ্ছে এমন একটা জিনিস। প্রথমে a স্কয়ারটা আসলে কিভাবে তৈরি হয়েছে আমি তার জন্ম কথা জানতে চাই। এই স্কয়ারটা তৈরি হয়েছে এখানকার a এবং ওখানকার a দিয়ে। এই a কিভাবে তৈরি হলো? এখানকার a এবং ওখানকার b দিয়ে। এই a তৈরি হয়েছে এখানকার b ওখানকার a দিয়ে এবং b স্কয়ার তৈরি হয়েছে b আর b দিয়ে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে দুইটা করে জিনিস গুণ হয়েছে, যার একটা এসেছে এই পাশের অংশ থেকে আর আরেকটা অংশ সেটা এই ডান পাশের পার্টটা থেকে। যখন এরকম তিনটা জিনিস গুণ হয় তখন প্রত্যেক ক্ষেত্রে এই তিনটা জায়গা থেকে একটা করে জিনিস নিয়ে নিয়ে গুণ হবে এবং এই কাজটাই যতভাবে করা যায় সেটা যদি বোঝা যায় তাহলে এই পুরো গুণটা এক লাইনেই করে দেওয়া সম্ভব। আমরা সেই কাজটাই করার চেষ্টা করছি। ভালো করে খেয়াল করো, আমরা এখান থেকে x কে নিলাম, এখান থেকে x কে নিলাম, এখান থেকে x কে নিলাম, তাহলে পাবো x³। আচ্ছা আমরা কি কখনো এরকম গুণ করে x² পাবো? অবশ্যই পাবো, x² অবশ্যই পাবো। x² কিভাবে পাবো? যদি এদের তিনটা থেকে যে কোনো দুইটা থেকে x আসে আর বাকিটা থেকে অন্য কোনো জিনিস আসে। ধরা যাক এটা থেকে আর এটা থেকে আসছে x, তখন ওইটা থেকে যদি x নিই তাহলে x³ হয়ে যাবে। ওইটা থেকে তখন আর কি বাদ আছে? গামা। এই মাইনাস গামা অংশটুকু বাদ আছে, আমি সেটা নিলাম। তাহলে এখান থেকে নিলাম x, এখান থেকে x আর ওই পাশ থেকে নিলাম গামা, তাহলে থাকবে x² * মাইনাস গামা। যদি এখান থেকে আর এখান থেকে x নিই, মাঝখান থেকে নিই মাইনাস বেটা, তখন থাকবে মাইনাস বেটা x², তাই x² কমন নিলে ইনটু মাইনাস গামা মাইনাস বেটা। আর যদি এই দুটো জায়গা থেকে নিই x, তখন এখান থেকে নেব মাইনাস আলফা, থাকবে মাইনাস আলফা। আচ্ছা এই গুণফলের মধ্যে কখনো শুধু x বলা টার্ম থাকবে? অবশ্যই থাকবে। যদি যে কোনো একটা থেকে আমি x আর বাদ বাকি দুটো থেকে x কেন না নিই, তাহলে ধরা যাক এখান থেকে আমি x নিলাম, এখান থেকে x নিলাম, এই পাশ থেকে নিলাম মাইনাস বেটা আর এই পাশ থেকে নিলাম মাইনাস গামা, তাহলে কি হবে? মাইনাস বেটা গুণ মাইনাস গামা মিলে বেটা গামা। এইখান থেকে নিলাম x, বাদ বাকি দুটো থেকে x নিলাম না, তাহলে কি নেব? নেব মাইনাস আলফা আর মাইনাস গামা, ফলে থাকবে আলফা গামা। এইখান থেকে নিলাম x, বাদ বাকি দুটো থেকে x নিলাম না, তাহলে কি হবে? এখানে মাইনাস আলফা, এখানে মাইনাস বেটা, দুটো মিলে আলফা বেটা। এই ছিল টোটাল x এর টার্ম। আর এমন কি কোনো টার্ম থাকা সম্ভব যেখানে x নাই? একেবারে থাকতেই পারে। যদি এখান থেকেও x না নিই, এখান থেকেও না নিই, এখান থেকেও না নিই, তাহলে এখান থেকে নেব মাইনাস আলফা, এখান থেকে মাইনাস বেটা, এখান থেকে মাইনাস গামা, তিনটা মিলে হবে মাইনাস আলফা বেটা গামা = 0। যে ইকুয়েশন আমরা পেলাম এটাকে আরেকবার একটু সাজিয়ে লিখি আমরা।
প্লাস আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, তার সঙ্গে x মাইনাস আলফা বিটা গামা। ভালো করে লক্ষ্য করলে আমরা দেখব যে যেহেতু এই সমীকরণের তিনটা মূল আমরা বলেছিলাম আলফা বিটা গামা, আর এটা আলফা বিটা গামা মূল বলা সমীকরণ নিজেই, তাহলে অবশ্যই এই দুটো সমীকরণ তো সেমই হওয়া উচিত। যেহেতু এই সমীকরণের মূল আলফা বিটা গামা, এই সমীকরণের মূল আলফা বিটা গামা, তাহলে এই দুটোর সাথে যদি আমি মেলালে কি পাচ্ছি? আমি মেলালে পাচ্ছি এটা, সেটা হচ্ছে x কিউবের সহগ আর x কিউবের সহগ সেম, x স্কয়ারের সহগ আর x স্কয়ারের সহগ সেম হতে গেলে অবশ্যই আলফা প্লাস বিটা প্লাস গামা এই জিনিসটার মান হবে মাইনাস b বাই a, আলফা বিটা বিটা গামা গামা আলফা এই জিনিসটার মান হবে c বাই a, এবং আলফা বিটা গামা এটার মান হবে মাইনাস d বাই a। ভালো করে লক্ষ্য করো, এখানে যখন x কিউব ছিল তখন কোনো কিছু গুণ ছিল না, যখন x স্কয়ার ছিল তখন একটা একটা করে নিয়ে গুণ ছিল, মানে কি একটা একটা করে নিয়ে সবগুলো যোগ হয়েছে। এখানে যখন x ছিল তখন দুইটা দুইটা করে নিয়ে যোগ হয়েছে, এখানে যখন x ছিলই না তখন তিনটা করে নিয়ে গুণ হয়ে তারপরে যোগ হয়েছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যদি আমাদের কাছে কখনো চার ঘাত বিশিষ্ট সমীকরণ থাকে, চারটা মূল যদি থাকে আলফা বিটা গামা ডেল্টা, তখন জিনিসটা চেহারা কেমন হবে? প্রথমে থাকবে x টু দি পাওয়ার 4, তারপর মাইনাস, একটা ব্যাপার আমরা লক্ষ্য নিয়েছিল যে একবার প্লাস এসেছে একবার মাইনাস এসেছে, এইবার একটা একটা করে নিয়ে সবগুলা যোগ, তার সঙ্গে x কিউব, তারপর কি হবে দুইটা দুইটা করে নিয়ে এখানে মাইনাস এখানে আবার প্লাস, আলফা বিটা বিটা গামা এমন করে করে যেগুলো যতগুলো হয় তার সঙ্গে হবে x স্কয়ার, তারপর আবার হবে মাইনাস, এরপর কি হবে তিনটা তিনটা করে নিয়ে আলফা বিটা গামা গামা ডেল্টা আলফা এমন করে যতগুলো হয়, এবং তারপরে থাকবে প্লাস আলফা বিটা গামা ডেল্টা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন চারটা হোক পাঁচটা হোক ছয়টা হোক সাতটা হোক আমরা যেমনই হোক না কেন আমরা জেনারেল জিনিসটা এখন জেনে গেছি, আমরা এখন এগুলো সব কিছু পাই। আচ্ছা, ইনফ্যাক্ট এই যে অধ্যায়টা বহুপদী সমীকরণটা, এই অধ্যায়টা থেকে প্রায় বইটা অঙ্ক আসে। এই অধ্যায়ের জিনিসগুলো জানতে গেলে মূলত দ্বিঘাত সমীকরণগুলো খুব ভালো মতো শিখতে হবে, আর সেখানে মাত্র কয়েকটা টাইপের অঙ্ক আছে, আমরা সেই টাইপগুলো নিয়ে একটু আলোচনা করবো। তার মধ্যে একদম প্রথম যেটা মূল কেমন সেটা নিয়ে, মূলের প্রকৃতি, এটা জানতে গেলে যে জিনিসটার কথা আমাদেরকে জানতে হয় সেটার নাম হচ্ছে নিশ্চায়ক। নিশ্চায়ক জিনিসটা কি? একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা হচ্ছে এরকম দেখতে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এইটাকে আমরা যদি সলভ করি তখন x এর কি কি মান পাওয়া যায়? x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2 আছে, অর্থাৎ এখানে দুইটা মূল পাওয়া যাবে, একটা হচ্ছে মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2 আছে, এবং আরেকটা হচ্ছে মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2 আছে। এই যে দুইটা রুট এখানে পাওয়া যাচ্ছে, একটা প্লাস নিলে পাওয়া যাবে আর একটা পাওয়া যাবে মাইনাস নিলে। তো এখন এই রুটগুলো আসলে কেমন হবে সেটা ডিপেন্ড করে কার উপরে? এই মাঝখানকার b স্কয়ার মাইনাস 4ac ব্যাপারটার উপরে। এই b স্কয়ার মাইনাস 4ac এই অংশটা যদি নেগেটিভ হয় তাহলে রুটের মধ্যে নেগেটিভ চলে আসে, আর রুটের মধ্যে যদি নেগেটিভ চলে আসে তখন আমরা কি ধরনের রুট পাই, কি ধরনের সংখ্যা পাই? সেটা পাই জটিল সংখ্যা। যদি এই জিনিসটুকুর মান 0 হয়ে যায় তখন যেটা হয় সেটা বুঝতে গেলে একটা ছোট্ট উদাহরণ দিই আগে। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তোমাকে হয়তো প্রশ্ন করলাম যে এই সমীকরণের মূল কতগুলো? তা গাউস সাহেব বলেছিলেন যত ঘাত তত মূল। এখানে ঘাত আছে দুইটা, তাহলে অবশ্যই এখানে মূল থাকবে দুইটা। যত ঘাত তত মূল। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে জিনিসটাকে কিভাবে লেখা যায়? x 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা এখান থেকে আমি পাবো x 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1। মূল কতগুলো পাওয়া গেল? একটা। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। আমরা জানি যে যত ঘাত তত মূল। এখানে ঘাত আছে দুইটা, তাহলে মূল থাকবে দুইটা, আটটা মূল কই? মূল কোথায় গেল? এইটা যদি এখন আমরা চাই তাহলে আসলে ভালো করে বুঝতে হবে যে এখানে মূল আসলে দুইটাই আছে, একটা হচ্ছে 1 আর হচ্ছে 1 না, এখানে দুইটা 1 আলাদা 1 না, একই 1, বাট এখানে দুইটাই 1। এই জিনিসটা আমি ফিল করতে হবে, কারণ এই জিনিসটাকে ইচ্ছে করলে আমরা এভাবে ভেঙে দিতে পারতাম। এটা x 1 x 1 ইকুয়াল টু 0, বা এখান থেকে পাবো x 1 ইকুয়াল টু 0 অথবা x 1 ইকুয়াল টু 0, এখান থেকে x ইকুয়াল টু 1 অথবা x ইকুয়াল টু 1। আমরা যদিও দুই রকম বলছি, বাট বলার জন্য বলা, আসলে দুইটাই সেম। তারপরও এখানে বলতে হবে দুইটা মূল আছে, যে দুইটা মূল সমান, দুইটাই 1, একটা মূল কিন্তু এখানে নেই।
এরকম কেস কি হতে পারে যখন b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। খেয়াল করো b স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে প্লাসের পরে 0 থাকাও যা মিন করে, মাইনাসের পরে 0 থাকাও একই কথা মিন করে। শূন্য যোগ করলে কি আর বিয়োগ করলে কি। এই কারণে তখন যেটা থাকবে তখন মাইনাস b বাই 2ac এই পার্টটুকু থাকবে, তখন মূল দুটো কি হবে সমান হয়ে যাবে। যেমন ঠিক এখানে হয়েছিল, এখানে খেয়াল করে দেখো b স্কয়ার মানে কত আসবে 4, এটাকে স্কয়ার করলে 4 হবে, মাইনাস 4 ইনটু a হচ্ছে 1 ইনটু c এটা হচ্ছে 1 ইকুয়াল টু দেখো 0 হয় না, 4 মাইনাস 4 মানে 0। যখন b স্কয়ার মাইনাস 4ac 0 হয়ে যাবে তখন মূলগুলো হয়ে যাবে পরস্পর সমান, দুইটাই কি চলে আসছে এখানে 1 এবং সমান মূল এটা সব সময় বাস্তব হবে। এটা ভালো করে খেয়াল করো, কারণ এখানে a b c এগুলো সবই মূলদ সহ বিশিষ্ট। এটা একদম প্রথমেই স্বীকার করে নেওয়া হয় যে আমরা যখন এরকম একটা দ্বিঘাত সমীকরণ লিখছি তখন a b c এরা সবাই মূলদ। এখন এই পুরো রুটটা এই মূলটা কখন মূলদ সংখ্যা হবে যদি এরকম কিছু পাওয়া যায় 2 প্লাস রুট ওভার 15 বা প্লাস রুট ওভার 3, এটা কি মূলদ সংখ্যা হলো? হলো না। মূলদ কখন হবে? মূলদ হতে পারে তখনই যদি রুটের মধ্যে কোনটা স্কয়ার নাম্বার থাকে। যদি এরকম হয় যে ওকে প্লাস রুট ওভার 16, তখন তো অনেক সুন্দর। এই যে 16 আছে, এই 16টাকে আমরা স্কয়ার এই রুট করে নিলে কি 4 হয়ে যাবে, তখন এখানে 4 পেয়ে যাবো, খুব সুন্দর জিনিস পাওয়া যাবে, সেটা খুবই সুন্দর একটা মূলদ সংখ্যা হয়ে যাবে। ধরা যাক এখানে ছিল রুট ওভার 25, তখন সুন্দর করে একটা মূলদ সংখ্যা পাওয়া যাবে। কিন্তু যদি এখানে 7 থাকে, এটা কি আর রুট করা যাবে? ডিরেক্টলি কোনো সুন্দর মান পাওয়া যাবে? যাবে না, তখন এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা হয়ে যাবে। সুতরাং মূলদ সংখ্যা হবে তখনই যদি ভেতরে 25, 16, 4 এরকম কোনো একটা স্কয়ার নাম্বার হয়। তার মানে কি ভেতরে যেটা আছে, রুটের ভেতরে যেটা আছে সেটা নিজে যদি কোনো বর্গ সংখ্যা হয়, যদি এই অংশটা কোনো বর্গ সংখ্যা হয় তখনই আমি কি পাবো? এই পুরো জিনিসটা হবে মূলদ সংখ্যা। আর যদি b স্কয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দ্যান 0 হয়ে যায় তখন আমি যেটা পাবো সেটা কি হবে? সেটা বাস্তব এবং অসমান সংখ্যা পাওয়া যাবে, বাস্তব এবং অসমান মূল পাওয়া যাবে সে সময়। এই ছিল নিঃশ্বাস সংক্রান্ত আলোচনা। এই আলোচনা অলরেডি তোমাদের অনেকবার করা হয়েছে, এখানে বেশি সময় নষ্ট করার দরকার নেই। আমরা এর পরের টাইপে যাব। আমরা দেখলাম মূলের প্রকৃতি সংক্রান্ত অঙ্ক, এবারে দেখো মূলের ভেতরে সম্পর্ক। মূলের ভেতরে সম্পর্ক কি? একটা মূল যদি আরেকটা মূলের বাবা হয়, মামা হয়, চাচা হয়, কাকা হয়। মানে হয়তো দেওয়া আছে একটা মূল আরেকটা মূলের ডাবল, একটা মূল আরেকটা মূলের 3 গুণ, একটা মূল আর আরেকটা মূল যোগ করলে আরেকটা জিনিস পাওয়া যায়। এরকম কেসগুলোতে আসলে যে জিনিসটা মেইনলি কাজে লাগে সেটা হচ্ছে মূলের যোগফল আর গুণফল। আমরা নরমালি একটু আগে যে ফর্মুলা শিখেছিলাম জাস্ট এগুলো দিয়ে সেটা কাজ করা যায়। আমরা সেই উদাহরণগুলোতে একটু একটু করে আসবো। যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, এই সূত্রটা দুইটা মূল আমরা এইভাবে বের করতে পারি। আলফা প্লাস বিটা হবে মাইনাস b বাই a আর আলফা বিটা হবে c বাই a। আর এবারে আরেকটা টাইপ একটু বলা যাক। এখানে মেইনলি 4টা টাইপের অঙ্ক আছে। একটা হলো মূলের প্রকৃতি, আরেকটা হচ্ছে এই মূলের ভিতর সম্পর্ক, আরেকটা হচ্ছে সাধারণ মূল সংক্রান্ত অঙ্ক, আর আরেকটা হচ্ছে মূল দ্বারা গঠিত সমীকরণ। অলরেডি আমরা এই জিনিসটা জেনে এসেছি মূল দ্বারা গঠিত সমীকরণ জিনিসটা কিরকম হয়। ধরা যাক আমাদের কাছে দুইটা মূল আগে থেকেই দেওয়া আছে, আগে থেকেই দুইটা মূল দেওয়া আছে। এবার আরেকটা মূল দ্বারা গঠিত সমীকরণ বের করতে হবে। বললো যে 2 আর 3 এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? আমরা জানি এটা হবে x স্কয়ার মাইনাস 2 যোগ করলে 5x, এটা গুণ করলে 6 = 0। অথবা এই অঙ্কটা এরকম হতে পারে, একটা সমীকরণ আগে থেকে দেওয়া আছে যে x স্কয়ার প্লাস ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0। এই সমীকরণের দুইটা মূল আলফা বিটা হলে 1/α এবং 1/β দ্বারা গঠিত সমীকরণটা কি হবে? 1/α এবং 1/β দ্বারা গঠিত সমীকরণ কি হবে? তখন আমরা এটাকে এইভাবে লিখি যে সেটা হবে x স্কয়ার মাইনাস 1/α প্লাস 1/β ইনটু x প্লাস 1/α β ইকুয়াল টু 0। আমাদের আগে থেকেই যেটা জানা থাকে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান। যেহেতু x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা, সুতরাং আমরা তো আগেই এখান থেকে জানি আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস b বাই a এবং আলফা বিটা হচ্ছে c বাই a। এই দুটো ভ্যালু তো আগে থেকেই আমাদের জানা আছে। সুতরাং এইখানে আমরা যখন বসাবো তখন পাবো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার জন্য আসবে মাইনাস b বাই a
এবং আলফা বেটার জন্য আসবে c বাই a, এর সাথে থাকবে x আর এখানে থাকবে 1 বাই c বাই a, এটা ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস এখান থেকে থাকবে মাইনাস মাইনাস হয়তো প্লাস হয়ে গেল। যে সমীকরণটা পাওয়া যাচ্ছে জাস্ট এই কেসটাই আমরা একটু লক্ষ্য করি, যদি মূলগুলোর রেসিপ্রোকাল হয় অর্থাৎ ঠিক উল্টো হয় তখন যে ইকুয়েশনটা আসে সেটা বেশ মজার। x স্কয়ার প্লাস bx প্লাস c ছিল এখানে, আর এখানকার আনসার হচ্ছে cx স্কয়ার প্লাস bx প্লাস c dx প্লাস a, অর্থাৎ এই পাশে যা ছিল তার ঠিক উল্টাটা cx স্কয়ার প্লাস bx প্লাস a। এই জিনিসটা পাওয়ার আরেকটা সুন্দর ওয়ে আছে, এই মূলগুলো থেকেই বোঝা যায় যে কেমন হবে এই ইকুয়েশনে এত কিছু না করেই বলে ফেলা যায়। কেমন করে বলা যায়? 1 বাই আলফা 1 বাই বেটা, তো তার মানে কি আসলে মূলগুলোকে আমরা সবগুলোকে উল্টাচ্ছি, তাহলে x এর জায়গায় আমি যদি জাস্ট 1 বাই y এরকম কিছুটা বসিয়ে দিই তাহলেই এই জিনিসটা পাওয়া যায়। মানে কি এখানে x এর জায়গায় জাস্ট 1 বাই y যদি আমি বসাই, যে সমীকরণটা পাওয়া যাবে সেটা চেহারা হবে এরকম। এবং এটাই আসলে 1 বাই আলফা এবং 1 বাই বেটা এটা তার গঠিত সমীকরণ। যদি এরকম হতো যে 1 বাই আলফা স্কয়ার প্লাস আলফা এবং 1 বাই বেটা স্কয়ার প্লাস বেটা তার গঠিত সমীকরণটা কি হবে, তখন আমরা দুই করে বলে দিতে পারতাম সেই সমীকরণটা হবে আসলে a ইনটু 1 বাই y স্কয়ার প্লাস y। একই রকম এই ফর্মটা একটু ভালো করে খেয়াল করতে হবে, প্লাস y স্কয়ার প্লাস y প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ x এর জায়গায় জাস্ট এরকম ফর্মটা যদি বসিয়ে দিই তাহলে এই ইকুয়েশনটা পেয়ে যাবে। এবার আর একটা পার্ট এখানে বাকি আছে, সেটা হচ্ছে সাধারণ মূল সংক্রান্ত অঙ্ক। সেই জিনিসটা একটু দেখি এবং তারপরে আমরা কিছু অঙ্ক দেখবো এখানে। সাধারণ মূল সংক্রান্ত অঙ্কগুলো অনেক সোজা। সাধারণ মূল জিনিসটা কি সেটা একবার বলে ফেলা যাক। ধরা যাক এই সমীকরণটার কথা, এই সমীকরণের দুইটা মূল আছে, সেই দুইটা মূল হচ্ছে 2 এবং 1, আর x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণের দুইটা মূল হচ্ছে 4 আর 1। আমরা লক্ষ্য করি 1 বসালে এটাও মেলে, 1 বসালে এটাও মেলে, 1 এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, এই দুই ক্ষেত্রে 1 হচ্ছে কমন। সো 1 কে আমরা বলছি 1 হচ্ছে কমন মূল বা সাধারণ মূল। তো যদি দুইটা সমীকরণ দিয়ে দেওয়া থাকে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এবং আরেকটা সমীকরণ আছে হয়তো এমন কিছু একটা cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0, বললো যে এদের মধ্যে একটা সাধারণ মূল আছে, তখন আমরা ধরে নিই যে সেই সাধারণ মূলটা হচ্ছে আলফা। ধরলে আলফা যেহেতু সাধারণ মূল, তার মানে আলফা ওরকম মূল এরও মূল, তার মানে দুই জায়গাতেই আমরা আলফা প্রুভ করতে পারি। যেটা দাঁড়াবে সেটা চেহারা হবে এরকম। এবং এরপরে আমাদেরকে আসলে এই পুরো অঙ্কে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হয়, একটা শব্দ যেটাকে আমরা ঠাডা গুণন বা বজ্রগুণন। জাস্ট এখানে বজ্রগুণন ব্যাপারটাই মজা, আর তেমন কিছু নাই। বজ্রগুণন ব্যাপারটা করতে পারলে আর এখানে তেমন কিছু নাই। দেখি আমরা বজ্রগুণন যদি করা যায় তাহলে কি পাই? আলফা স্কয়ার বাই ab মাইনাস bc, আলফা বাই c স্কয়ার মাইনাস c স্কয়ার, এবং 1 বাই ab মাইনাস। তো এখান থেকে পেয়ে যাওয়া যাবে। তবে একটা ব্যাপার আমি এখানে বলে রাখতে চাই, এটা খুব সুন্দর করে বলা যায়, সাধারণ মূলটা বের করার জন্য এত কিছু করতে হয় না। সাধারণ মূল দুইটা, একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল একটাই হতে পারে, এবং সেই একটা মূল বের করা খুবই ইজি। এর জন্য এত কিছু করতে হয় না। আসলে সাধারণ মূলটা কেমন সেটা খুব দ্রুত বলে দেওয়া যায়, জাস্ট একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বাদ দিলেই চলে আসে। মানে কি x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, আরেকটা সমীকরণ হয়তো আছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। এদের সাধারণ মূলটা কি হবে? এটা বের করার জন্য সবচেয়ে সিম্পল নিয়ম হচ্ছে বিয়োগ দিয়ে দাও। বিয়োগ করো, বিয়োগ করলে এখানে আসবে জাস্ট 5x
মাইনাস 3 ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল টু 1 শেষ। এই 1টাই হচ্ছে সাধারণ রূপ। যদি বড় কিছু থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নাই, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 অথবা cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0। এদের সাধারণ রূপ যদি বের করতে চাই, এটাকে c দিয়ে গুণ করো, এটাকে a দিয়ে গুণ করো, জাস্ট x স্কয়ার এর টার্মটা ভ্যানিশ করতে হবে, এটা মাথার মধ্যে রাখো। তাহলে এটা হবে cb, এখানে c স্কয়ার, a দিয়ে গুণ করলে এটা ab, এটা a স্কয়ার। বাদ দিয়ে দাও, বাদ দিলে থাকবে x, x এর সাথে কি থাকবে bc মাইনাস ab, আর ওখানে কি থাকবে জাস্ট c স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। x এখান থেকে এখন আমরা পেয়ে যাব সেই সাধারণ মূলটা হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার বাই bc মাইনাস ab। একটু কাটাকাটি কোথায় করা যায়, যদি b কমন নেওয়া যায় সেই কাজটা করে ফেলতে পারো। যদি a আর c সমান না হয়, a আর c আসলে সমান হবে না, কারণ a আর c সমান হলে এই দুটোর সমীকরণে একদম সেম হয়ে যায়। সেখান থেকে x এর ভ্যালু অর্থাৎ সাধারণ মূলটা কত হবে, জাস্ট x স্কয়ার এর পার্টটা বাদ দিলেই সাধারণ মূলটা সরাসরি পেয়ে যাওয়া যায়। এই টেকনিকটা অনেক ভালো একটা টেকনিক। আচ্ছা, আমরা সাধারণ মূল সম্পর্কে কিছু জিনিস দেখলাম। এবারে ডিরেক্টলি মূল নিয়ে কথা বলি। দ্বিঘাত বা ত্রিঘাত সমীকরণে যদি কোনো কিছু থাকে, যদি সরাসরি সেখানে মান দেওয়া থাকে, তাহলে কোনো টেনশন করা ছাড়া আগে তোমার ক্যালকুলেটর নিয়ে, ক্যালকুলেটর তো বের করা যায়, আমি ক্যালকুলেটরের শীটের মধ্যে এই জিনিসটা লিখছি, ওই শীটটা থেকে জিনিস দেখে নিতে পারো যে কীভাবে দ্বিঘাত সমীকরণের মূলগুলো বের করা যায়। এই মূলগুলো একটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সরাসরি যদি মূলগুলো জানি আগে থেকে যে এই মূলগুলো আসবে, তাহলে আমরা অনেক দ্রুত অঙ্কগুলো করে ফেলতে পারি। আচ্ছা, আর এখানে কয়েকটা ব্যাপার একটু মনে রাখা ভালো, যে একটা রাশি কখন পূর্ণবর্গ হয়। যেমন একটা অঙ্ক আছে এরকম যে একটা রাশি কখন পূর্ণবর্গ হবে। ধরা যাক বলো যে দেখো যে এই রাশিটা পূর্ণবর্গ, এই রাশিটা পূর্ণবর্গ হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 এই রাশিটা পূর্ণবর্গ কিনা সেটা মানে কি, একটা রাশি যদি পূর্ণবর্গ হয়, এই রাশিটা কিন্তু পূর্ণবর্গ x মাইনাস 2 হোল স্কয়ার এটা লেখা থাকে। রাশি যদি পূর্ণবর্গ হয় তখন রাশি দ্বারা গঠিত সমীকরণে মূল দুইটা হয়ে যায় সমান। আবার বলছি আমি, কোন রাশি যদি হয় পূর্ণবর্গ, রাশি পূর্ণবর্গ মানে হচ্ছে সেই রাশি দ্বারা গঠিত সমীকরণ হবে, সমীকরণে মূলগুলো হবে সমান। তার মানে হচ্ছে নিশ্চয়ক হবে শূন্য। অর্থাৎ যদি বলে যে এই দ্বিঘাত রাশিটা পূর্ণবর্গ কিনা, তখন আমরা যেটা করবো এই দ্বিঘাত রাশি নিশ্চয়ক বের করে সেটা শূন্য হবে। আচ্ছা, একটু আগে যে ধরনের অঙ্ক করেছিলাম সেই জিনিসটা আরেকবার আমরা একটু দেখি। ধরা যাক ax square plus bx plus c equal to 0. Now x cube plus qx plus r equal to 0. এই সমীকরণের তিনটা মূল হচ্ছে আলফা, বেটা, গামা। বলা হলো যে আলফা প্লাস বেটা বাই গামা স্কয়ার, বেটা প্লাস গামা বাই আলফা স্কয়ার, গামা প্লাস আলফা বাই বেটা স্কয়ার, এই তিনটা মূল দ্বারা গঠিত সমীকরণ কি হবে। এইসব ক্ষেত্রে প্রতিসমমূলের ধারণা ইউজ করলে ইজিলি এগুলো বের করে ফেলা যায়। আমরা দেখতে পাচ্ছি এই তিনটা মূলই দেখতে একই রকম, এদের মধ্যে কি একটা মিল আছে। শুধু তাই না, আরো ভালো করে খেয়াল করে দেখা যাবে যে এখানে তিনটা মূলের যোগফল 0, কারণ এখানে কি x স্কয়ারের কোনো পার্ট নেই। x স্কয়ারের পার্ট না থাকা মানে হচ্ছে মূলদ্বয়ের প্রতিটা যোগফল হবে 0। তার মানে আলফা প্লাস বেটা এটা হবে মাইনাস গামা, বেটা প্লাস গামা এটা হবে মাইনাস আলফা, এবং একইভাবে গামা প্লাস আলফা হবে মাইনাস বেটা। যদি এখানে আমরা লক্ষ্য করে দেখি, ভালো করে খেয়াল করে দেখি, এখানে তাহলে মূলগুলো কি কি দাঁড়াচ্ছে। আলফা প্লাস বেটা যদি আমি বসিয়ে দিই তাহলে এখানে দাঁড়াবে মাইনাস গামা বাই গামা স্কয়ার, দ্যাট মিন্স এটা থাকবে আসলে মাইনাস 1 বাই গামা। ঠিক একইভাবে এখানে থাকবে মাইনাস 1 বাই আলফা, এখানে থাকবে মাইনাস 1 বাই বেটা। তাহলে মূলগুলো দেখতে আসলে কেমন হচ্ছে, মাইনাস 1 বাই গামা, মাইনাস 1 বাই আলফা, মাইনাস 1 বাই বেটা। সোজা কথায় এই মূলটাকে আমরা আসলে বলতে পারি এটা মাইনাস 1 বাই এক্স আকৃতির মূল। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে অ্যানসারটা আসবে, আমরা জাস্ট এমন একটা সাবস্টিটিউশন
মেইন ইকুয়েশনটাতে যদি করে দিই তাহলে আমি আমার অ্যান্সার পেয়ে যাব। কি দাঁড়াবে তখন? এটা দাঁড়াবে এরকম -1/y হোল কিউব প্লাস q ইনটু -1/y প্লাস r ইকুয়াল টু 0। এটাকে একটু সলভ করি, করে y ব্র্যাকেটের লাস্টে s বসিয়ে দিলে আমরা মেইন ইকুয়েশনটা পেয়ে যাব। এখন একটা ব্যাপার, ধরা যাক এমন একটা সমীকরণ দেওয়া আছে x³ প্লাস 2x² প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণের তিনটা মূল হচ্ছে আলফা বিটা গামা। বলা হলো যে সামেশন অফ আলফা স্কয়ার বেটার মান কত হবে। তো সামেশন আলফা স্কয়ার বেটা বলতে বোঝায় এই আকৃতির যত রকম জিনিস এখানে হওয়া সম্ভব তাদের সবার যোগফল। মানে কি আলফা স্কয়ার বেটা যে কোনো একটার স্কয়ার এবং আরেকটার গুণফল। তার মানে কি এটা হতে পারে আলফা স্কয়ার বেটা, হতে পারে বেটা স্কয়ার গামা, হতে পারে গামা স্কয়ার আলফা, হতে পারে আলফা বেটা স্কয়ার, হতে পারে বেটা গামা স্কয়ার, হতে পারে গামা আলফা স্কয়ার। এরকম মোট 6টা টার্মের যোগফল হতে পারে এই জিনিসটা। এখন এটার ভ্যালু কত হবে? আমরা তো আমাদের কাছে আচ্ছা, তো সামেশন আলফা স্কয়ার বেটা এর মান হবে আলফা স্কয়ার বেটা প্লাস বেটা স্কয়ার গামা প্লাস গামা স্কয়ার আলফা, আলফা বেটা স্কয়ার, বেটা গামা স্কয়ার এবং গামা আলফা স্কয়ার। এই জিনিসটাকে আমরা এর ভ্যালুটা কত হবে সেটা কিভাবে বুঝবো? আমাদের কাছে কিন্তু এই ভ্যালুটা সরাসরি জানা নাই। আমরা যেগুলো জানি আগে সেটা দেখার চেষ্টা করি। আমাদের কাছে কি কি জানা আছে? আমরা জানি সামেশন আলফা মান কত, মানে কি আলফা প্লাস বেটা প্লাস গামা, এর ভ্যালু হবে -a বাই -b বাই a। আমাদের মনে করে দেখি আগে যে ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আলফা প্লাস বেটা প্লাস গামা এটার মান হবে -b বাই a। আলফা বেটা, বেটা গামা, গামা আলফা এটার মান হবে c বাই a এবং আলফা বেটা গামা এটার মান হবে -d বাই a। আমরা এই তিনটা জিনিসের ভ্যালু অলরেডি আমরা জানি। তাহলে এখন খেয়াল করি এখান থেকে আলফা প্লাস বেটা প্লাস গামা মান আমাদের জানা আছে, আমাদের আলফা বেটার মান জানা আছে, সামেশন অফ আলফা বেটা। আমরা দেখলাম যে আলফা প্লাস বেটা প্লাস গামা মান আমরা জানি, আলফা বেটা বেটা গামা গামা আলফা মান আমরা জানি, বেটা গামা গামা আলফা, এবং আমরা যেটা মান জানি সেটা হচ্ছে আলফা বেটা গামা। কিন্তু আমরা এটার মান তো জানি না। তাহলে এগুলো দিয়েই কোনো মতে এই জিনিসটাকে আমাদের জানতে হবে। এটা কিভাবে জানা যায়? যেহেতু এটা দেখে কিছুটা আইডিয়া করা যায়, যেহেতু এটা 3 মাত্রার একটা জিনিস, কারণ আলফা আছে 2 মাত্রা আর বেটা আছে 1 মাত্রা, অর্থাৎ টোটাল 3 মাত্রার একটা জিনিস এটা। তাহলে অবশ্যই 1 মাত্রার জিনিসের সাথে 2 মাত্রার জিনিস মিলিয়ে এটা তৈরি হতে পারে। সো আমরা যেটা করবো এই দুটোকে আগে গুণ করে দিয়ে দেখি জিনিসটা কেমন আসে। সামেশন অফ আলফা এবং সামেশন অফ আলফা বেটা এই জিনিসটার মান কি হতে পারে। প্রথম কথা হচ্ছে এতটুকু আগে বোঝার চেষ্টা করি যে এখানে টোটাল 9টা টার্ম থাকবে। এই আলফার সাথে এই 3টা গুণ হলে 3টা আসবে, বেটার সাথে 3টা গুণ হবে, গামার সাথে 3টা গুণ হবে, টোটাল 9টা টার্ম থাকবে। সেই 9টা টার্ম কেমন হতে পারে? সেই 9টা টার্মে কি থাকবে? আলফা স্কয়ার বেটা থাকবে, এগুলো মিলিয়ে গামা আলফা স্কয়ার থাকবে। আমরা খেয়াল করি আলফা স্কয়ার বেটা পেয়ে গেলাম, বেটার সাথে এটা মিললে বেটা স্কয়ার গামা পাওয়া যাবে, গামার সাথে গামা আলফা মিলে গামা স্কয়ার আলফা পাওয়া যাবে। এই আলফার সাথে এই যে এখানে বেটা আছে, বেটার সাথে যদি আলফা বেটা লাগাই তাহলে আলফা বেটা স্কয়ার পাওয়া যাবে। একইভাবে বেটা গামা স্কয়ার, আলফা গামা স্কয়ার, এরকম 6টা পদ অলরেডি যাবে। বাদ বাকি যে 3টা থাকবে আমরা জানি এখানে টোটাল 9টা থাকবে, তার মধ্যে 6টা তো এই 6টা, বাকি 3টাকে আলফার সাথে বেটা গামা মিলে হবে আলফা বেটা গামা, বেটার সাথে গামা আলফা মিলে হবে আলফা বেটা গামা, এই গামার সাথে আলফা বেটা মিলে হবে আলফা বেটা গামা। আলফা বেটা গামা থাকবে 3টা, অর্থাৎ এইগুলো জিনিসটা আসলে এরকম হবে সামেশন আলফা স্কয়ার বেটা এই 6টা আর তার সঙ্গে 3টা থাকবে আলফা বেটা গামা। এখন আমরা দেখি এখানটা সবগুলো মানে আমরা জানা, আমরা সামেশন অফ আলফা ভ্যালু জানি, এখান থেকে সামেশন অফ গামা এই আলফা বেটা তার ভ্যালুও জানি, আমরা আলফা বেটা গামার ভ্যালু জানি। সো এখান থেকে খুব ইজিলি আমরা সামেশন অফ আলফা স্কয়ার বেটা গামা এই জিনিসটার মান আমরা বের করে নিতে পারি। এখন একটা ছোট্ট ক্যালকুলেশন মাত্র এটা দিয়েই আমরা বের করতে পারি। যারা টিচাররা আমার এই ভিডিও দেখছেন অনেক শুভেচ্ছা। আপনাদের জন্য কিছু কথা বলা দরকার যে আমরা যখনই ম্যাট্রিক্স পড়াচ্ছি তখন ম্যাট্রিক্সের কয়েকটা টার্ম আমি এখন যে জিনিসগুলো বলবো জটিল সংখ্যা সম্পর্কে কয়েকটা জিনিস কিন্তু বলতেছেন। এই টার্মগুলো স্টুডেন্টদেরকে আমরা বলি কিংবা না বলি বলতে পারলে খুব ভালো, বাট আমাদের নিজের এই বিষয়গুলো খুব ভালো করে ক্লিয়ার থাকা উচিত। কারণ আমরা যদি স্টুডেন্টদের লেভেলে থাকি
স্টুডেন্ট আমরা যদি সেম লেভেলে থাকি তাহলে ওরা যখন একটা জানার কোনো প্রশ্ন করবে ওরা যখন জানতে চাইবে তখন আমরা উত্তর দিতে পারবো না। এই কারণে ওদের থেকে কিছুটা এগিয়ে থাকা আমাদের সবসময় উচিত, আমাদের সবসময় পড়ালেখা করতে থাকা উচিত। তো জটিল সংখ্যা কিছুটা একটা সেন্স আমি একটু বলতে চাই যে আমরা যখন একটা সংখ্যাকে ধরা যায় 2 + 3i আর একটা জটিল সংখ্যা দিয়ে গুণ করি, ঘটনাটা কি দাঁড়ায়, কি হয় আসলে? গুণ এই ব্যাপারটা সবসময় দুটা জিনিস রিপ্রেজেন্ট করে একই সাথে। গুণ একই সাথে রিপ্রেজেন্ট করে একটা স্কেলিং এবং আরেকটা রোটেশন। একটা সংখ্যা দিয়ে যখন একটা সংখ্যাকে গুণ করা হয় তখন দুইটা ঘটনা ঘটে। একটা ব্যাপার হচ্ছে সে স্কেল হয়, মানে লম্বা ছোট হয়, আর একটা ব্যাপার হচ্ছে সে ঘুরে যায়। আমি ব্যাপারটাকে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। 2 + 3i এই সংখ্যাটাকে আমি যখন আরগন চিত্রে স্থাপন করি সেটা দাঁড়ায় এরকম, এদিকে 2 এদিকে 3i, দ্যাট মিন্স এরকম একটা সংখ্যা হয় 2 + 3i। যখন এই সংখ্যাটাকে আমি 3 + 4i দিয়ে গুণ করলাম, এই 3 + 4i এটা দিয়ে গুণ করার ফলে এই যে ছোট রেখাটা আমরা রেখাংশটা দেখতে পাচ্ছি, এই রেখাংশটা কিছুটা ঘুরে যাবে এবং কিছুটা লম্বা ছোট হবে। কতটুকু ঘুরবে এবং কতটুকু লম্বা ছোট হবে সেটা ডিপেন্ড করে এই সংখ্যাটাকে আমি কিভাবে এক্সপ্রেস করছি পোলার ফর্মে তার উপরে। পোলার ফর্মে এক্সপ্রেস করার মানে হচ্ছে এই সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট দিয়ে লেখা। এই সংখ্যাটার মডুলাস কত? মডুলাস অফ 3 + 4i এটা হবে √3² + 4² মানে 5, এবং এই সংখ্যাটার আর্গুমেন্ট যেটা সেটা হবে tan ইনভার্স 4/3। এই যে একটা অ্যাঙ্গেল আমরা পেলাম এবং একটা মান আমরা পেলাম। ইনফ্যাক্ট এই 2 + 3i কে যদি এই 3 + 4i দিয়ে গুণ করা হয় তাহলে এইটা কতটুকু লম্বা হবে জানেন? ঠিক 5 গুণ লম্বা হয়ে যাবে। আমি যাকে দিয়ে গুণ করছি এটার কাজ হচ্ছে স্কেল করা, মানে কি লম্বা ছোট করা। এই জিনিসটাকে সে 5 গুণ লম্বা করে দেবে এবং এই অংশটার কাজ হচ্ছে এটাকে ঘুরিয়ে দেওয়া। সো কাজ দুইটা, একটা হচ্ছে লম্বা ছোট করা এবং আরেকটা হচ্ছে ঘোরানো। দুইটা কাজ হবে, স্কেলিং এবং রোটেটিং। আচ্ছা, এই ব্যাপারটাকে বোঝার জন্য আমরা জটিল সংখ্যাটাকে এরকম ফর্মে নিয়ে লেখার চেষ্টা করি। এটার অর্থই হচ্ছে এমন একটা জটিল সংখ্যা যার মডুলাস 12 একক এবং তার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তার সঙ্গে আমি হয়তো গুণ করলাম 5 অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি। এটার মানে হলো এমন একটা জটিল সংখ্যা যার মডুলাস 5 এবং আর্গুমেন্ট হচ্ছে 40 ডিগ্রি। আমরা ইচ্ছা করলে এটাকে a + i আকারে প্রকাশ করতে পারি এভাবে। এটা 5 অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি, অর্থাৎ এর মান হচ্ছে 5, অ্যাঙ্গেল হলো 40 ডিগ্রি। তাহলে এই অংশটুকু হবে 5 cos 40 ডিগ্রি এবং এই অংশটুকু দাঁড়াবে 5 sin 40 ডিগ্রি। তার মানে এটাকে a + i আকারে প্রকাশ করলে দাঁড়াবে 5 cos 40 + i * 5 sin 40 ডিগ্রি। তো যাই হোক, আমি সেটা বলছি না, a + i আকারে প্রকাশ করা যায়। আমি এই আকারে রেখেই আমি দেখাতে চাই যে এই অবস্থায় আমি যদি এই দুটো জটিল সংখ্যাকে গুণ করি তাহলে যেটা হবে, এটার মান ছিল 12, সেটা কত গুণ হয়ে যাবে? 5 গুণ হয়ে যাবে। এখন তার মান হয়ে যাবে 60, 5 × 12 60। এবং এটা আগে থেকে ঘুরেছিল 30 ডিগ্রি, সেটা আরো কতটুকু ঘুরে যাবে? 40 ডিগ্রি আরো ঘুরে যাবে। দ্যাট মিন্স এখন তার টোটাল ঘূর্ণন হবে 70 ডিগ্রি। ফলে ভালো করে আমরা লক্ষ্য করে দেখি, বাইরের জিনিসটা হয়ে যাচ্ছে গুণ, আবার বলছি আমি 12 এবং 5 হয়ে যাচ্ছে গুণ, আর 30 আর 40 কিন্তু গুণ হচ্ছে না, বরং এগুলো হয়ে যাচ্ছে যোগ। 30 40 যোগ করলে হয় 70। এই জিনিসটা যদি আমরা বুঝতে থাকি খুব ভালো করে, তাহলে ইনফ্যাক্ট পৃথিবীর যত জটিল সংখ্যা আছে সেগুলোর কিউবিক রুট বা যত মূল্য আমরা চাই না কেন খুব ইজিলি বের করে ফেলা যায়। কিরকম করে? আমরা এইটুকু দেখার চেষ্টা করি যে 5 অ্যাঙ্গেল অফ 20 এটাকে স্কোয়ার করলে আসলে কি পাওয়া যাবে। এই সংখ্যাটা যদি স্কোয়ার করা যায় তাহলে পাওয়া যাবে কি? 5 × 5 = 25, এবং এইটা আসলে দুইবার ঘুরবে, তার মানে হবে 40 ডিগ্রি। যদি এটাকে আমরা কিউব করতাম, 5 অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রিকে কিউব করা যেত, তাহলে হতো 5 কিউবে হতো 125 এবং এটা ঘুরে যেত, ফলে এটা দাঁড়াতো 125 অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা উল্টো করে চিন্তা করার চেষ্টা করি। আমরা এভাবে জাস্ট লক্ষ্য করি, যদি আমাদের কাছে এমন থাকতো 64 অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, এটার কিউবিক রুট কত? আমরা জানি এখানে এর কিউবিক রুট থাকবে 3টা ঘনমূল থাকবে। সেই 3টা ঘনমূল কি সেটা আমরা আসলে এখান থেকে বের করতে পারি। আমরা জানি 64 হচ্ছে আসলে 4 কিউব। তাহলে একটা অলরেডি আমরা বলে দিতে পারি, একটু ভেবে দেখেন, একটা ভ্যালু আসবে 4 অ্যাঙ্গেল অফ 10 ডিগ্রি, তাহলে এটাকে কিউব করলে হবে 64, আর 3 গুণ হচ্ছে 30। কিন্তু এটা তো একটা, বাদ বাকি তো আরো 2টা থাকবে। কারণ আমরা জানি যে কিউবিক রুট থাকে 3টা, সেই আর 2টা যেগুলো সেগুলো কোথায় আছে?
তার জন্য স্কোয়ার রুট নিয়ে চিন্তা করলে একটু সুবিধা হয়। আমরা জাস্ট এখান থেকে তারপরে বলার চেষ্টা করি যে আরো যে দুটা মূল থাকবে তারা আসলে এই পুরোটা থেকে জাস্ট 120 ডিগ্রি করে অ্যাপার্ট থাকবে, 120 ডিগ্রি দূরে দূরে থাকবে। তার মানে হচ্ছে আরেকটা হবে 10 প্লাস 120 ডিগ্রিতে, আরেকটা হবে 10 প্লাস 120 প্লাস 120, তার মানে 240 ডিগ্রিতে। এই তিনটা হবে এই তিনটা ভ্যালু হবে আমার 64 অ্যাঙ্গেল অফ 30 এর ঘনমূল। কেন সেটা একটু দেখা যাক, জাস্ট অল্প একটু আমরা এখান থেকে খেয়াল করলে বুঝবো। এইটাকেও যদি আমরা কিউব করি, কিউব করলে এই অংশটা তো 64 হয়ে যাবে 4 কিউব, আর এটা যদি 3 গুণ হয়ে যায়, এই 10 প্লাস 120 এটা যদি 3 গুণ হয়ে যায়, আপনি ভালো করে খেয়াল করেন, তাহলে এটা হবে 30, যে 30 আমরা চাচ্ছিলাম, প্লাস 3 120 এ 360 ডিগ্রি, 360 ডিগ্রি যদি ঘুরে আসে তাহলে আবার আগের জায়গায় ফিরে আসছে না। 360 ডিগ্রি ঘুরে আসা মানে কি, আবার আমরা ওই আগের জায়গাটায় ফিরে আসছি, তাহলে এই 360টা ইফেক্ট করছে না। ঠিক একইভাবে আমরা যখন 10 প্লাস 240 নিয়ে কাজ করছি তখনও একই ঘটনা ঘটবে। 30 প্লাস এখন হবে 720 ডিগ্রি, এবং 720 ডিগ্রি মানেও আবার কিন্তু ঘুরে আগের জায়গাতে ফিরে আসছি আমরা। একটু আমরা আবার লক্ষ্য করি, যদি আমরা এখানে 4th রুট নিতাম তখন আসলে এরা কত ডিগ্রি করে করে দূরে সরে থাকতো, তখন থাকতো 90 ডিগ্রি করে করে। যখন কিউবিক রুট নিয়েছি তখন তার হচ্ছে 120 ডিগ্রি করে করে। যখন আমরা স্কয়ার রুট নেব তখন মূলগুলো থাকবে 180 ডিগ্রি করে করে, মানে আসলে 360/2। যখন কিউবিক রুট নিচ্ছি তখন রুটগুলো কত ডিগ্রি অ্যাপার্ট করে থাকবে, 360/3, 120 করে। যখন আমরা 4th রুট নেব তখন তারা থাকবে 90 ডিগ্রি অ্যাপার্ট, 360/4, মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জাস্ট লক্ষ্য করি, যদি আমাদের কাছে এখন এরকম কিছু একটা দেওয়া থাকে যে 16 অ্যাঙ্গেল অফ 60, এটা চতুর্থ মূল কি হবে, তখন আমরা দুম করে বলে দিতে পারি এর চতুর্থ মূল থাকবে 4টি। সেই 4টি কি কি হবে আমরা জানি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে একটা হবে 2 অ্যাঙ্গেল অফ, এটা 4 ভাগ করলে হবে 15। চতুর্থ মূল কত করে অ্যাপার্ট থাকে, 90 ডিগ্রি করে করে। তাহলে আরেকটা হবে 105, আরেকটা হবে 195, এবং আরেকটা হবে 285। এই যে 4টা ভ্যালু পাচ্ছি আমরা খুব ইজিলি এখান থেকে দেখে বলে দিতে পারি তার মূলগুলো কি কি হবে। এটার জন্য মানে অনেক বড় করে কোনো অঙ্ক করতে হয় না আসলে।